প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আজকের ক্লাসে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পর্যায়ভিত্তিক গতি এর সিকিউ শিওর সিরিজ নিয়ে উপস্থিত আছি আমি শুভকান্তি দাস। আমরা আজকের ক্লাসে এই পর্যায়বৃত্ত গতি থেকে এখন পর্যন্ত যত সিকিউ প্রশ্ন আসছে এবং আসতে পারে বলে মনে হয়, আমরা সবগুলা সিকিউ প্রশ্নের সমাধান দেখব ব্যাখ্যা সহ। এবং এই প্রত্যেকটা প্রশ্ন আমাদের কলেজ এবং এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শিওর কেউ যদি এই প্রশ্নগুলো একটু বুঝে শুনে সলভ করে, তাহলে তার কলেজ এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় কোনো কিছুই আর আনকমন থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। আমরা আমাদের এই পুরো অংশটা সলভ করার আগে প্রথমেই আমি কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই জানা দরকার, যে সূত্রগুলো আমাদেরকে এই প্রশ্নগুলো সলভ করতে হেল্প করবে। প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে যে আমরা জানি সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার যদি সরণের রাশিমালা বের করতে হয়, তাহলে এক্স ইজিকল হচ্ছে এ সাইন ওমেগা টি। যদিও এক্স ইজিকল এ কজ ওমেগা টি ওইটা দিয়েও বের করা যায়, বাট আমরা যখন কোনো কিছু উল্লেখ করা থাকবে না তখন আমরা এটা দিয়েই বের করবো। এই সরণটা যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো বেগ, আবার অন্তরীকরণ হলে পাবো ত্বরণ। বেগের যে রাশিমালা এটা হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এ হচ্ছে বিস্তার আর এক্স হচ্ছে ত্বরণ। যদিও ভি ম্যাক্সের যে ভ্যালু এটা আসতেছে ওমেগা ইন্টু এ, এবং এটা হচ্ছে সাম্য অবস্থায় একটা সরল দোলকের বেগ সবচেয়ে বেশি, এবং এটা হচ্ছে ওমেগা ইন্টু এ। অপরপক্ষে এম এক্স যেটা মানে ত্বরণ সর্বোচ্চ, তার মান হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এ, এবং এটা হচ্ছে প্রান্তবিন্দুতে। তাহলে আমরা সরণ বেগ ত্বরণের এই রাশিমালা ইউজ করতে পারবো। আমাদেরকে যদি গতিশক্তি বা বিভব শক্তি বা শক্তি নিয়ে কথা বলা হয়, তাহলে যে কোনো অবস্থায় ইকে বের করার যে রাশিমালা এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যে কোনো অবস্থায় যদি ইপি বের করতে বলা হয় তাহলে তার ইকুয়েশনটা আসবে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। উপরের রাশিমালা হচ্ছে যে কোনো অবস্থায় বিভব শক্তি বের করার রাশিমালা, আর হচ্ছে যে কোনো অবস্থায় গতিশক্তি বের করার জন্য। এবং আমাদেরকে যদি ই টোটাল বের করতে বলে, মানে যেটা যান্ত্রিক শক্তি, এটা অনেকটা ইপি ম্যাক্সের সমান, অথবা এটারে বলা যেতে পারে ইকে ম্যাক্সের সমান। তাহলে ইপি ম্যাক্স অথবা ইকে ম্যাক্স অথবা ইকে ম্যাক্স বা ই টোটাল, এই সবগুলো আসলে সেম, এবং তার ইকুয়েশন হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। এই ছিল শক্তি রিলেটেড রাশিমালা। মনে রাখবা এক্সের মান যখন এ বাই রুট টু, তখন আসলে ইপি এবং ইকে দুইজন সমান, এবং এই ইপি এবং ইকে রাশিমালাটা হচ্ছে 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, যেহেতু দুজন সমান এই পজিশনে। আর যখন এক্সের মান এ বাই টু মানে বিস্তারের মাঝখানে, তখন ইপিটা হবে ইকেটা হবে ইপি এর 3 গুণ। তার মানে টোটাল এনার্জিটা টোটাল 4টা ভাগে ভাগ হয়ে একটা ভাগ থাকবে ইপির জন্য আর 3টা ভাগ থাকবে ইকের জন্য। কখন? যখন এক্সের মান এ ডিভাইডেড বাই টু মানে বিস্তারেরও মাঝখানে। আচ্ছা, তারপরে একটা সরল দোলকের পর্যায়কালের রাশিমালা রিলেটেড যে প্রশ্নগুলো আমাদের জানতে হবে, টি ইজিক্যাল টু 2 পাই ইন্টু রুট ওভার এল ডিভাইডেড বাই জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর স্প্রিংয়ের জন্য আমরা যেটা লিখতে পারবো টি ইজিক্যাল টু 2 পাই ইন্টু রুট ওভার এম ডিভাইডেড বাই কে। একটা নির্দিষ্ট ভরের বস্তু যখন ঝুলাই দেওয়া হয়, তখন তার স্প্রিং ধ্রুবকটা ভরের স্প্রিং ধ্রুবক দ্বারা ভাগ করে দিলে এটা লেখা যায়। তাহলে টি ইজিক্যাল টু 2 পাই ইন্টু রুট ওভার এল ডিভাইডেড বাই জি। কারণ এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ টি ইজিক্যাল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, এখান থেকে আবার অনেকগুলো ইকুয়েশন রেডি করা যায় যে টি এর সাথে এল এর সম্পর্ক যেহেতু বর্গমূলের সমানুপাতিক, তাহলে টি ওয়ান বাই টি টু সমান আসবে এল ওয়ান বাই এল টু, এবং এটা তখনই হবে যখন জি কনস্ট্যান্ট, মানে যখন তারা জি পরিবর্তন করবে না। জি পরিবর্তন হয়ে যায় 4টা কারণে। সো আমাদেরকে জি কনস্ট্যান্ট রাখতে হবে, এটা বোঝার আগে বুঝতে হবে জি কী কী কারণে পরিবর্তন হয়। জি আসলে 4টা কারণে পরিবর্তন হতে পারে। তার মধ্যে প্রথমটা হতে পারে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই, আরেকটা হতে পারে যদি আমরা ভূপৃষ্ঠের নিচ থেকে নিচের দিকে যাই, আরেকটা হতে পারে যে যদি অক্ষাংশ চেঞ্জ করে, এবং ফাইনালি যেটা হতে পারে যদি গ্রহই চেঞ্জ করে ফেলে। সবাই প্লিজ মনোযোগ দিয়ে শোনো, এই 4টা কারণে জি চেঞ্জ হয়। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে, যদি অক্ষাংশে চেঞ্জ করে ফেলি আমরা, ধরে নাও পৃথিবীর পৃষ্ঠ থেকে দক্ষিণ আমরা যদি বিষুবী অঞ্চল দিকে যাই অথবা মেরু অঞ্চলের দিকে যাই, তাহলে অক্ষাংশ চেঞ্জ হয়। আর 4 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে যদি আমরা গ্রহটাই চেঞ্জ করে ফেলি। আমরা জানি এক একটা গ্রহের অভিকর্ষজ ধরন হচ্ছে এক এক রকম, আর এই 4টার মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ না হয় তাহলে বুঝে নিতে হবে জি কনস্ট্যান্ট, তখন টি এর সাথে এল এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, আমরা এরকম একটা রাশিমালা লিখতে পারি। এবং এখান থেকে আরও 3টা রাশিমালা লিখতে হবে। এটা হচ্ছে টি ওয়ান বাই টি টু সমান আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আমি এগুলা নিয়ে আর ভেঙে কথা বলতেছি না যে কীভাবে আসলো। এটা হচ্ছে এইচ উচ্চতার জন্য, এটা হচ্ছে এইচ উচ্চতায়, আর এটা হচ্ছে টি ওয়ান বাই টি টু সমান রোড ওভার 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে এইচ গভীরতার জন্যে, এটা হচ্ছে এইচ গভীরতায়। আর ফাইনালি যে ইকুয়েশনটা আসতে পারে টি ওয়ান বাই টি টু সমান রোড ওভার এম টু ডিভাইডেড বাই এম ওয়ান, এটা হচ্ছে ভিন্ন গ্রহের জন্য।
ইন্টু হচ্ছে R1/R2 হোল স্কোয়ার। এটা লিখে রাখবা ভিন্ন গ্রহের জন্য। যখন আমাদেরকে ভিন্ন গ্রহ নিয়ে কথা বলবে তখন আমরা এটা নিয়ে কাজ করব। এই ছিল অবশ্যই আল্লাহ, এটা তো হচ্ছে জি এর কারণে হয়, এটা আমি একটু আলাদা করে লিখি। এটা হচ্ছে তো জি এর কারণে, তাই এটা এল এর পাশাপাশি লিখে লাভ নেই। এটা হচ্ছে যে জি পরিবর্তন হওয়ার জন্য যেটা হয় আর কি। এটা হচ্ছে টি এর সাথে এল এর সম্পর্ক, তাহলে এল যদি কোনো কারণে বাড়ে টি অবশ্যই বাড়বে, এটা আমরা জানি। আর টি এর সাথে এই ইকুয়েশন অনুযায়ী জি এর যে সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো T1/T2 সমান রোড ওভার G2/G1। যেহেতু এটা বর্গমূল আবার ব্যস্তানুপাতিক, তাই 1/2 হয়ে যাবে 2/1। এটা হচ্ছে মেইন সূত্র। আর এখান থেকে আসলে এরকম আরও 3টা সূত্র আসবে। এটা কখন বলছিলাম, যদি উচ্চতায় যায়, এটা হচ্ছে যদি গভীরতায় নামে, আর এটা হচ্ছে যদি গ্রহই চেঞ্জ করে ফেলে। জি আসলে 3টা কারণে চেঞ্জ হয়। এবং এই সূত্রটা এরকম লেখার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে এখানে অবশ্যই এল কনস্ট্যান্ট থাকতে হবে। এল কনস্ট্যান্ট কথা দ্বারা বোঝানো হয় যে দৈর্ঘ্য পরিবর্তন করবে না। যেমন আমি যদি এইভাবে একটা প্রশ্ন বলি যে একটা সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ দেখে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, তাহলে তুমি খেয়াল করে দেখবা তারা একই সরল দোলকে একটা সেকেন্ড দোলককে পৃথিবীর পৃষ্ঠ দেখে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তার দৈর্ঘ্যের উপর কোনো ইফেক্ট পড়বে না, শুধু বলতেছে যে তারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এতে যে পরিবর্তনটা হবে বা যে পার্থক্যটা হবে, এটা হবে শুধুই তার এইচ এর জন্য। আই হোপ এতটুকু বুঝতে পারছি আমরা। এখন এই ইকুয়েশনটা থেকে যদি আবার টি এর সাথে জি এর সম্পর্ক, এল এর সাথে জি এর সম্পর্ক জানতে চাই, তাহলে আমরা জানি টি ইকুয়াল হচ্ছে 2π × √L/G। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা লিখতে হলে জি কনস্ট্যান্ট থাকতে হবে, মানে অবস্থান পরিবর্তন করা যাবে না। আর এই সূত্রটা লিখতে হলে এল কনস্ট্যান্ট থাকতে হবে, মানে সরল দোলককে পরিবর্তন করা যাবে না, একই সরল দোলকের কথা বলতে হবে, তখন অবস্থান পরিবর্তন হবে। আর এখন যেটা শিখতে যাচ্ছি যে ধরে নাও আমরা পর্যায়কালে চেঞ্জ হতে দিব না, তখন কি করা যেতে পারে। আমরা যদি এই ইকুয়েশনটাকে স্কোয়ার করে দিই, তাহলে টি স্কোয়ার সমান আসবে 4π², আর এখানে স্কোয়ার আর রোটে ক্যান্সেল হয়ে যাবে L/G। জিরে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে জি ইন্টু টি স্কোয়ার সমান আসবে 4π² ইন্টু হচ্ছে এল। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমরা যদি টিরে কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে এই পুরো জায়গাটা হয়ে যাবে কনস্ট্যান্ট, তাহলে স্মল জি এর সাথে এল এর সম্পর্কটা আসবে তখন সমানুপাতিক। তাহলে একটা ইকুয়েশন লেখা যাবে G1/G2 ইজিকোটা আসবে L1/L2। তবে এই ক্ষেত্রে আমাদেরকে টি কনস্ট্যান্ট রাখতে হবে, বা টি রাখার শর্ত এভাবে আমরা পড়তে পারি যে আমরা যদি চাই একটা সরল দোলকের টি যেন কোনোভাবেই পরিবর্তন না হয়, তাহলে আমাদের এই ফর্মুলাটা সাহায্য নিতে হবে। যেমন ধরে নাও তারা যদি আমাদেরকে বলে একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার ফলে তার কী কী হবে, শোনো। প্রথমত, একটা সরল দোলককে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাব, আমরা জানি উপরের দিকে উঠলে জি কমে যায়, আর জি যদি কমে যায় তাহলে টি অবশ্যই বৃদ্ধি পাবে। এখন আমি চাচ্ছি যে না, টিরে বৃদ্ধি হতে দেওয়া যাবে না, তাহলে আরেকটা প্যারামিটার আছে, এটা হচ্ছে এল রে কমাই দিতে হবে। ঠিক এই ঘটনাটা এখানে হচ্ছে G1/G2 সমান L1/L2। এই ইকুয়েশনটার সাহায্য নিয়ে আমরা ওইটা সলভ করতে পারবো। কি করতে পারবো যে জি কমে গেলে যদি উপর উঠার পর জি যে কমে গেল, এখন আমরা যদি চাই যে না এটারে আবার আগের মতো করে ফেলি পর্যায়কাল, তাহলে আমাদের এই ইকুয়েশনটার সাহায্য নিতে হবে। আই হোপ এতটুকু আমরা বুঝছি সবাই। এই ফর্মুলাগুলোর সাহায্য নিয়ে আমরা আসলে সৃজনশীলগুলো সলভ করব। চলো একটা একটা করে সৃজনশীল সলভ করি। এটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে অনেকটা এমন যে সরলজনিত গতিতে স্পন্দিত একটি বস্তুকণার সরণের সমীকরণ, মানে এক্স এর একটা রাশিমালা দিয়ে দিছে। এক্স যেগুলো হচ্ছে sin ωt -π/4। যদি কণাটির ত্বরণ এ সমান, ত্বরণে তারা একটা প্রকাশ করছে, এ সমান হচ্ছে পি ωt + ডেল্টা সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। তার মানে তারা ত্বরণের একটা রাশিমালা দিয়ে দিছে। সরলচন্দ্রিত কণাটির বেগের রাশিমালা বের করো। তাহলে এটা যেহেতু সরণের রাশিমালা তারা দিয়ে দিছে, তাহলে আমাদেরকে যদি বেগের রাশিমালা বের করতে হয়, আমরা জানি সরণের সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ হলেই বেগ পাওয়া যায়। তাহলে এক্স হচ্ছে a sin দেন ωt -π/6 π/4। এটা হচ্ছে তার এক্স এর ভ্যালু। কারণ আমরা যদি তার সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, তাহলে ddt অফ এক্স মানে যেটা v আসতেছে, তাহলে এত এর মতো থাকবে কনস্ট্যান্ট, আর sin x হয়ে যাবে cos x, তার মানে cos ωt -π/4। কিন্তু আমরা যারা ডিফারেন্সিয়েট করছি তারা জানি যারা এক্স ধরে নিয়েছিলাম, ও যদি এক্স্যাক্টলি এক্স না হয়, মানে এটা হচ্ছে ফলস এক্স,
তাহলে ফলস এক্সে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এখানে ফলস এক্স হিসেবে হচ্ছে এই পুরোটা। আমরা যেহেতু টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছিলাম, তাই আমি একটু আলাদা করে দেখাচ্ছি। এই টাইমের রেসপেক্টে ওমেকা ইন্টু টি মাইনাস পাই ডিভাইডেড বাই 4 তারে আবার ডিফারেন্সিয়েট করে যা আসবে তারে এখানে গুণ করে দিতে হবে। কারণ আমরা জানি এ ধ্রুব সংখ্যা, তাই এর জায়গায় এ বসে গেছে। সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স, কিন্তু ও যেহেতু এক্সাক্টলি এক্স না, তাই তারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই ওমেকা টি মাইনাস পাই বাই 4 তারে যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখবা টি এর রেসপেক্টে ওমেকা টি এর ডিফারেন্সিয়েট করলে ওমেকা, আর টি এর তো টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1, এটা তো আর লিখতে হচ্ছে না। আর পাই বাই 4 যেটা, এটা হয়ে যাবে 0, তার মানে আসতেছে ওমেকা। যারা বুঝছো না তারা আবার শোনো, ওমেকা কনস্ট্যান্ট তাই বাইরে চলে আসলো। টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1, আর পাই বাই 4 যেটা দেখতে পাচ্ছ এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, এখানে কোনো টাইম নাই, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই এটা 0 হয়ে যাবে। তার মানে আনসার আসলো শুধু ওমেকা। তার মানে ওমেকা দ্বারা গুণ করে দিতে হবে। এই যে রাশিমালাটা দেখতে পাচ্ছ ওমেকা এ কজ ওমেকা টি মাইনাস পাই বাই 6, এটি হচ্ছে তার বেগের রাশিমালা। এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। পি এবং ডেল্টার মান বের করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। এখানে তারা স্মরণের রাশিমালা দিয়ে দিয়েছিল এবং এরপরে ত্বরণের রাশিমালা দিয়ে দিয়েছিল। এখান থেকে আমাদেরকে বের করতে বলতেছে যে পি এর মান বের করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। আমরা যেটা করব, স্মরণ থেকে অলরেডি আমরা বেগের রাশিমালা বের করছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, ত্বরণের রাশিমালাটা বের করব, বের করার পর এটার সাথে কম্পেয়ার করে আমরা এই পি এবং ডেল্টার মানটা বের করে নিতে পারবো। তাহলে চলো আমরা পি এর মানটা বের করি। তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই বেগের যে রাশিমালা পাইছি তারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে পাবো ত্বরণ। তাহলে ফার্স্টে ওমেকা এ, ওরা কনস্ট্যান্ট ওরার মতো থাকবে, এই যে এই দুজন বসে গেছে। কজ এই পুরোটারে যদি আমরা ফলস এক্স কনসিডার করি, তাহলে কজ এক্স সমান আসবে মাইনাস সাইন এক্স, এক্স হিসেবে আছে ওমেকা টি মাইনাস পাই ডিভাইডেড বাই 4, ওমেকা টি মাইনাস পাই ডিভাইডেড বাই 4। তাহলে এই যে দেখো, প্রথমে ওমেকা এর জায়গায় ওমেকা বসে গেছে, কজ এক্স সমান মাইনাস সাইন এক্স, কিন্তু যাকে এক্স বলতেছে ও যেহেতু এক্সাক্টলি এক্স না, তাই তারে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হবে। এখন একটু আগে আমরা দেখতেছিলাম ওমেকা টি মাইনাস পাই বাই 4 যদি আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আসলে ওমেকা পাওয়া যায়। কীভাবে দেখো, টি এর সাথে ওমেকা আছে, তাহলে ওমেকা প্রথমত বাইরে চলে আসবে, ডিডিটি অফ টি মানে 1, তাহলে লিখতে হবে না। আর এই জায়গায় তো কনস্ট্যান্ট নাম্বার, তার মানে আসলে ওমেকা। তাহলে ওমেকা দ্বারা যদি গুণ করি, তাহলে ওমেকা স্কোয়ার হয়ে যাবে। তাহলে ডিডিটি অফ বি মানে বেগকে সময় সাপেক্ষে অন্তর্গণ করে যে ত্বরণ পাওয়া যায়, হচ্ছে মাইনাস ওমেকা স্কোয়ার এ সাইন ওমেকা টি মাইনাস পাই বাই 4। এই তো, তাহলে এটি হচ্ছে ত্বরণের রাশিমালা। এখন আমরা ক্যালকুলেশন করে খুঁজে বের করছি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 6, আর তারা বলে দিছে এ নাকি পি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটারে যদি আমরা তারা যে ইকুয়েশনটা দিচ্ছে এটার সাথে কম্পেয়ার করি, মানে পি দেন সাইন দেন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে পি হিসেবে কাজ করতেছে এই মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ, আর এই ডেল্টা হিসেবে কাজ করতেছে মাইনাস পাই বাই 6। তাই এখানে ডেল্টা ইজিকল হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড বাই 4, সরি অবশ্যই মাইনাসটা কিন্তু দিতে হবে, কারণ তারা এখানে প্লাস দিছিল, প্লাস ডেল্টা, তার মানে প্লাস আকারে প্রকাশ করতে যায় এই প্লাস মাইনাস পাই বাই 4 দিতে হবে, তার মানে ডেল্টার মান হচ্ছে মাইনাস পাই বাই 4। এটাই হচ্ছে আদি দশা। আই হোপ এতটুকু আমরা বুঝছি। তারা জানতে চাচ্ছিল পি এবং ডেল্টার মান বের করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। চলো পরবর্তী প্রশ্নে যাই। এখানে সেম পৃথিবীর পৃষ্ঠে একটি সরল দোলকের গতির সমীকরণ, মানে হচ্ছে এক্স দিয়ে যেহেতু বলতেছে, তাহলে এটা অবশ্যই স্মরণের রাশিমালা। এটা দিয়ে দিচ্ছে এক্স ইজিকল হচ্ছে 8 সাইন পাই টি প্লাস পাই বাই 4। আমরা জানি তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে এক্স ইজিকল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তার মানে এটা ডেল্টার মতো কাজ করতেছে। দোলকটি বিনা বাধায় দুলছে। এটা কুমিল্লা বোর্ড 2025 প্রশ্ন। প্রথম প্রশ্ন, 3 সেকেন্ড পরে দোলকটির ত্বরণ নির্ণয় করো। এটা যেহেতু স্মরণ, আমাদেরকে যদি ত্বরণ বের করতে হয়, তোমরা অলরেডি এইসব জিনিস জানো যে আমাদেরকে 2বার অন্তরীকরণ করতে হবে, কারণ স্মরণে যখন প্রথমবার অন্তরীকরণ করা হবে তখন আসবে বেগ, বেগকে যখন আবার অন্তরীকরণ করা হবে তখন আসবে ত্বরণ। তাহলে চলো আমরা সলভ করি আপাতত। তাহলে এটার যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই, প্রথমত এটা যেহেতু এক্স এর রাশিমালা, মানে এক্স ইজিকল হচ্ছে 8 দেন সাইন দেন পাই ইন্টু টি প্লাস পাই ডিভাইডেড বাই 4। তাহলে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, মানে যেটা হচ্ছে ডিডিটি অফ এক্স, স্মরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করা, তাহলে আসবে বেগ। এখানে 8 তো আগে থাকবেই, তাই না? এখানে যেটা হবে দেখো, সাইন এক্স হয়ে যাবে কজ এক্স, তার মানে কজ পাই ইন্টু টি প্লাস পাই ডিভাইডেড বাই 4। এটা তো লিখলাম, কিন্তু এখানে টি এর সাথে পাই আছে, তাই তারে যখন আবার ডিফারেন্সিয়েট করবো, এটা যেহেতু ফলস এক্স সাইনের সমান কজ এক্স হয়েছে, কিন্তু ও যেহেতু এক্সাক্ট এক্স না, তারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তারা যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে টি ইন্টু পাই এর ডিফারেন্সিয়েশন আসবে শুধু পাই, তার মানে পাই একটা গুণ হবে। তাহলে 8 ইন্টু পাই কজ ওমেগা পাই টি প্লাস পাই বাই 4 ডিফারেন্সিয়েট করা হয়ে গেছে, তার মানে বেগের রাশিমালা চলে আসছে। কিন্তু তারা আসলে ত্বরণ জানতে চাচ্ছিল, তাই আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন তারা যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, মানে বেগকে যদি সময় সাপেক্ষে আবার অন্তর্গ্রহণ করি, তাহলে আসবে ত্বরণ। তাহলে 8 পাই আগে লিখে দিলাম, কজের সমান আসবে মাইনাস সাইন ইন্টু এক্স, এক্স হিসেবে পাই বাই টি প্লাস পাই ডিভাইডেড বাই 4। কিন্তু যাকে এক্স বলতেছিলাম ও যেহেতু এক্সাক্টলি এক্স না, তাই তারে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে, তাই ডিডিটি অফ পাই টি প্লাস পাই ডিভাইডেড বাই 4
এখানে যেহেতু টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হচ্ছে ঠিক আগেরটার মতোই, তাহলে পাই আগে বসে যাবে, ডিডিটি অফ টি মানে 1, তাহলে লিখতে হবে না প্লাস এই পুরোটা তো কনস্ট্যান্ট নাম্বার 0, তার মানে আনসার আসবে পাই। তাহলে পাই দ্বারা আবার গুণ করতে হবে, তাহলে আবার যদি গুণ করে একটা পাই অলরেডি আছে, আরেকবার পাই দ্বারা গুণ করলে পাই স্কোয়ার হয়ে যাবে। তাহলে পুরো অংশটার মানে দাঁড়ালো -8 পাই স্কোয়ার সাইন পাই টি প্লাস পাই ডিভাইডেড বাই 4। এই তো এটাই হচ্ছে আমাদের ত্বরণের রাশিমালা, মানে ত্বরণ চলে আসছে। এই যে ডিডিটি অফ ভি মানে কিন্তু ত্বরণ। এখন এই যে ত্বরণের রাশিমালা আসছে, এখানে দেখো একটা টাইম রয়ে গেছে, আর আমাদের জানতে চাচ্ছিল 3 সেকেন্ড পর দোলকটির ত্বরণ কত, তার মানে টাইমের মানে এখন 3 বসাই দিলেই হয়ে যাবে। এই পুরো অংশটা যদি খেয়াল করো, এখানে চলক হিসেবে একজনই আছে শুধু টি, তার মানে এইটা ত্বরণ, তবে এখানে চলক হিসেবে টি আছে, টি চেঞ্জ হলে ত্বরণের মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন এই ইকুয়েশনে এটার মানটা বের করতে যাই, তাহলে আনসারটা পাবো -8 পাই স্কোয়ার দেন সাইন দেন পাই ইন্টু 3, যেহেতু 3 সেকেন্ড পর জানতে যাচ্ছে 3 প্লাস পাই ডিভাইডেড বাই 4। এখন যদি আমরা ক্যালকুলেটার চাপি তাহলে পুরোটা আনসার আসবে -8 পাই স্কোয়ার ইন্টু, এটা যদি ক্যালকুলেটার চাপি 3 ইন্টু 180 45 সাইন ইন্টু 8 ইন্টু 3.1416 স্কোয়ার, তাহলে আনসার আসতেছে -55.83। আমি একবারে ক্যালকুলেটার চাপছি, হ্যাঁ একবারে ক্যালকুলেটার চেপে এটা পাওয়া যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ত্বরণ তাহলে অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে দিই। আমি যদি ক্যালকুলেশনে ভুল না করে থাকি তাহলে এটাই আনসার। আচ্ছা, পরের প্রশ্ন, দোলকটিকে ভূপৃষ্ঠ হচ্ছে 75 কিলোমিটার ভিতরে নিয়ে গেলে দোলনকালের পরিবর্তন হবে কিনা? অবশ্যই পরিবর্তন হবে। তাহলে এখানে দোলনকালের কতটুকু পরিবর্তন হবে এটা যদি বের করতে হয়, তাহলে আপাতত তোমাকে বের করতে হবে এখন দোলনকাল কত, তাই না? দোলনকালের পরিবর্তন হবে কিনা, তাহলে পরিবর্তন হবে কিনা এটা বুঝতে হলে তো তোমাকে আগে বের করতে হবে এখন পর্যায়কাল কত, তারপরে নতুন করে আরেকটা বের করবো। তাহলে এখন পর্যায়কাল কত এটা যদি আমরা বের করি, তাহলে দেখবা আমরা যদি এই x = 8 সাইন দেন পাই ইন্টু টি প্লাস পাই ইন্টু টি প্লাস পাই ডিভাইডেড বাই 4, তাহলে যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে x = দেন এ দেন সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তার সাথে যদি কম্পেয়ার করি তাহলে ওমেগা হিসেবে কাজ করতেছে পাই। একটু ভালো করে খেয়াল করলে এটা বুঝে যাবা। এই যে দেখো এই ওমেগা হিসেবে কাজ করতেছে পাই, তাহলে ওমেগা সমান যদি পাই হয়, ওমেগা মানে তো হচ্ছে 2 পাই ইন্টু এফ, তাহলে 2 পাই ইন্টু এফ সমান পাই, তাহলে এফ সমান আসবে পাই ডিভাইডেড বাই 2 পাই, পাই ক্যান্সেল করে দিলে আনসার আসলে হাফ, তাহলে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে হাফ, তাহলে তার টাইম পিরিয়ড আসবে তার উল্টাটা। আমরা একবারে 2 পাই বাই টিও বের করতে পারতাম, যেমন আমরা যদি এইভাবে চিন্তা করি, ওমেগা মানে তো হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি সমান হচ্ছে পাই, ওমেগা মানে কিন্তু 2 পাই বাই টি, তার মানে বুঝেই যাচ্ছে টি ডিভাইডেড বাই 2 সমান আসতেছে 1, পাই যদি ক্যান্সেল করে দিই তাহলে টি যেগুলো আসতেছে হাফ। হ্যাঁ কী ভুল করলাম, না ঠিক আছে 2 সেকেন্ড, হাফ না সরি, ঠিক আছে না, হ্যাঁ 2 সেকেন্ড, তাহলে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। তাহলে ইনিশিয়ালি তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এখন যখন 75 কিলোমিটার উপরে যাওয়া হবে তখন তার পর্যায়কাল কত এটা যদি বের করতে হয়, তোমাদেরকে একটু আগে একটা ইকুয়েশন এইভাবে লিখে দিছিলাম, T1/T2 সমান হচ্ছে R ডিভাইডেড বাই R প্লাস এইচ, ডিরেক্ট এটা ইউজ করে ফেলবা। আমরা যদি একটা নির্দিষ্ট উচ্চতায় যাই তখন তার পর্যায়কাল কী হারে পরিবর্তিত হবে, বা এটা তো উচ্চতার জন্য, এটা তো ভিতরে গেছে, গভীরতায় গেছে না, তাহলে গভীরতায় যাওয়ার ইকুয়েশন হচ্ছে 1 - H ডিভাইডেড বাই R। আমি তোমাদেরকে একটু দেখে নিয়ে আসি, একটা নির্দিষ্ট গভীরতায় গেলে এই যে দেখো, আমরা যদি একটা নির্দিষ্ট H গভীরতায় যাই তখন তার ইকুয়েশন হচ্ছে T1/T2 সমান √1 - H বাই R। এটা চাইলে বড় করে লেখা যায়, একবার আমরা গভীরতায় জি বের করলাম তারপরে নতুন করে টি বের করলাম, আমি চাচ্ছি না এরকম করো, তুমি ডিরেক্ট একটা গভীরতার জন্য এই ফর্মুলাটা দিয়ে টিটা বের করে নিবা, তাহলে তখন আমাদের এই ইকুয়েশনটা আসবে প্রাথমিক অবস্থায় তার পর্যায়কাল কিন্তু 2 সেকেন্ড, ইট মিনস এটা আসলে সেকেন্ড দোলক। T2 এর মান হতো জানি না, √1 - H ডিভাইডেড বাই R, এখানে H হচ্ছে 75 কিলোমিটার আর এটা হচ্ছে 6400 কিলোমিটার। এখানে একটা জিনিস বোঝা লাগবে, এটা যেহেতু একটা রেশিও আকারে আছে, তাহলে 75 কিলোমিটার এটা যেহেতু কিলোমিটারে আছে, 8টাও কিলোমিটারে ইনপুট দিলে আর মিটার নেওয়ার দরকার নেই, অথবা তুমি চাইলে কিলোমিটারে মিটার নিতে পারো, তখন কিন্তু 8 মিটার লিখতে হবে। এগুলো এইভাবে রেশিও আকারে তাহলে কিলোমিটার অথবা মিটার যে কোনো একটা ইউনিটে থাকলেই চলে। তাহলে আমরা যদি এই অংশটার একবার ক্যালকুলেটার চাপি একটু, যে 75 কিলোমিটার ডিভাইড বাই 6400 কিলোমিটার, 1 - আনস দেন √আনস, তাহলে এদিকের পুরোটা মান আসতেছে
2/T2 সমান আসতেছে 0.9942। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যত বেশি ডিজিট নিব তত ভালো, কারণ এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে পর্যায়কালের আসলে খুব বেশি পরিবর্তন হয় না, দৈর্ঘ্যের খুব বেশি পরিবর্তন হয় না। তাই চেষ্টা রাখবা 3 ডিজিটও না, আর একটু বেশি নেওয়া, 4 ডিজিট অথবা 5 ডিজিট নিবা। যত বেশি নেওয়া যায় তত ভালো, সুন্দর মান পাওয়া যাবে। আর ক্যালকুলেটারে রেখে করতে পারলে তো আরও ভালো। তাহলে T2 সমান আমরা পাবো 2/0.9941। এই যে এটা যদি চাপি তাহলে 2/ আনস করে দিলে আনসার আসবে, T2-র মান আসবে 2.0112 সেকেন্ড। তাহলে এই যে দেখো, তারা জানতে চাচ্ছিল ভূপৃষ্ঠ হতে 75 কিলোমিটার ভিতরে নিয়ে গেলে দোলনকালের পরিবর্তন হবে কিনা। অবশ্যই পরিবর্তন হবে। এখন T2টা বের করার পর তুমি প্রাথমিক অবস্থা থেকে এখন যে অবস্থাটা আসছে, মানে প্রাথমিক অবস্থায় তো T1 সমান 2 সেকেন্ড, এখন T2 যেটা 2.01 সেকেন্ড, কতটুকু বৃদ্ধি বা কতটুকু হ্রাস সেটা মাইনাস করে দিও। এটা থেকে এটা মাইনাস করে দিয়ে বলে দিবা এতটুকু পর্যায়কাল বৃদ্ধি পাবে, তাহলে শেষ। চলো পরবর্তী প্রশ্নে যাই। একটি সেকেন্ড দোলক একদম স্পষ্টত বলে আছে যে সেকেন্ড দোলক, তার মানে তার টি এর মান ইনিশিয়ালে শিওর 2 সেকেন্ড। ঠাকুরগাঁওয়ে সঠিক সময় দেয়, কিন্তু দার্জিলিংয়ে নিয়ে গেলে 30 সেকেন্ড স্লো যায়। তার মানে পর্যায়কাল কিন্তু বেড়ে গেছে কোথায়? দার্জিলিংয়ে। তার মানে দুইটা অবস্থানে অবশ্যই স্মল জি এর মান সেম না, তবে তারা একই দোলকরে দুইটা অবস্থানে নিয়ে নিয়েছে। তোমার বুঝে নিতে হবে তারা দৈর্ঘ্য নিয়ে কোনো কথা বলতেছে না। অবশ্যই এখানে যেটা হচ্ছে যে কিসের জন্য পরিবর্তনটা হয়েছে, জি এর জন্য দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, এটা রাজশাহী বোর্ড 2025-এ আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য কত নির্ণয় করে। কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে ক্যাপিটাল এল মান। আমরা জানতাম টি ইজ ইকুয়াল টু 2π ইন্টু √L/G। তাহলে কার্যকরী দৈর্ঘ্য মানে এল এর মান বের করতে বলতেছে। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো, এইসব ক্ষেত্রে এটার মান মুখস্থই। তাহলে টি এর মান অবশ্যই 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দূরক বলছে, তাহলে 2π ইন্টু √L/G। এই 2 ক্যান্সেল করার পর চলো এখনই আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিই। এই বাম পক্ষে কিন্তু এখন শুধু 1 রয়ে গেছে। 1 রে স্কোয়ার হলে হচ্ছে 1, আর পাইরে স্কোয়ার হলে হয়ে যাবে পাই স্কোয়ার, আর এটার স্কোয়ার হলে হয়ে যাবে L/G। তাহলে আমি যদি L বের করতে চাই তাহলে G/পাই স্কোয়ার। তুমি যদি এটা ক্যালকুলেটর চাপো আনসার আসবে 0.993 মিটার অথবা 99.3 সেন্টিমিটার। এটা অলমোস্ট 1 মিটার বলা যায়। চাইলে এটার ক্যালকুলেটর যে 1 মিটার বলা যায় বা 100 সেন্টিমিটারও বলা যায়। 99.3 সেন্টিমিটার মানে 1 মিটার। তবে উপরের লাইনে আনসার রেখে দেয় ভালো। পরের প্রশ্ন, তাপমাত্রাকে অগ্রাহ্য করে সমুদ্র সমতল থেকে দার্জিলিংয়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা। মানে আমরা ধরে নিচ্ছি দুই জায়গায় তাপমাত্রা সেম, এখানে তাপমাত্রা কোনো ফ্যাক্টর না। এই অবস্থায় দার্জিলিংয়ের উচ্চতা বের করা সম্ভব কিনা। আচ্ছা, একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর পর্যায়কালের পরিবর্তনের জন্য যে ইকুয়েশনটা আসে, ইকুয়েশনটা হচ্ছে এমন যে T1/T2 ইজিকুয়াল হচ্ছে R/R+H। এখানে প্রাথমিক অবস্থায় তার পর্যায়কালটা 2 সেকেন্ড, এটা আমরা শিওর, কিন্তু দার্জিলিংয়ে নিয়ে গেলে দিনে 30 সেকেন্ড স্লো চলে। এইসব অঙ্ক সলভ করার জন্য বেশ কিছু শর্টকাট নিয়ম আছে, তবে আমি পার্সোনালি ওইগুলারে বলি যে আচ্ছা তুমি এগুলো অ্যাভয়েড করো, কারণ স্লো হয়, ফাস্ট হয়, এগুলো ফিল করা যায় না, একটু ঝামেলা হয়ে যায়। তো এই জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে একটু বড় করে করো, তুমি একটু লাইনটা বড় করে চিন্তা করো, ঐকিক নিয়ম করে খুঁজে খুঁজে বের করো। এটা সুন্দর। ঐকিক নিয়ম করার মানে কি, তুমি দেখবা যে একটা দিন, এই যে তারা দিনে বলতেছে, মানে একটা দিন মানে কিন্তু 24 ঘন্টা, মানে 86400 সেকেন্ড। হ্যাঁ, আর এত সেকেন্ডের মধ্যে তার দুলন দেওয়ার কথা তার অর্ধেকটি, যেহেতু এটা সেকেন্ড দুলক, তার মানে এটার অর্ধেক মানে আসবে 43200T। তার মানে যে সেকেন্ড দুলক ওর একদিনে মানে 86400 সেকেন্ডে দুলন দেওয়ার কথা 43200T, মানে ঠিক তার অর্ধেকটি। কিন্তু যখন দিনে 30 সেকেন্ড স্লো যায়, ইট মিনস এখন তার স্বাভাবিক অবস্থায় এই 43,200টি দুলন দিতে যত সময় লাগে, এখন এই 43,200টি দুলন দিতে ঠিক এত সেকেন্ডে হচ্ছে না, তার চেয়ে একটু বেশি সময় লাগতেছে এবং প্রায় 30 সেকেন্ড বেশি লাগতেছে। তাহলে এখন যখন ওর একটু অসুবিধা হয়ে গেল, মানে সময়টাও স্লো হয়ে গেছে বা সময়টা ও হারাচ্ছে, তখন সেন্টেন্সটা এইভাবে লিখতে হবে যে স্বাভাবিক অবস্থায় 43200T দুলন দিতে সময় লাগে 86400 সেকেন্ড। দেখো তো আমার এই ল্যাঙ্গুয়েজটা বুঝছো কিনা, যে যখন ও স্বাভাবিক অবস্থায় থাকে, স্বাভাবিক অবস্থায় এই 43200T দুলন দিতে সময় লাগে 86400 সেকেন্ড। কিন্তু এখন যখন ও উল্টাপাল্টা টাইম দিচ্ছে বা একটু স্লো হয়ে গেছে, এখন ঠিক এই 43200T দুলন দিতে আর এত সময়ে পারতেছে না, তখন 86400 এর সাথে আরও 30 সেকেন্ড বেশি লাগতেছে। এই যে 30 সেকেন্ড বেশি লাগতেছে, তাই প্লাস। এখানে একটা কনফিউশন বাঁধবে অনেকের যে আমি প্লাস কেন করব। আচ্ছা, আমি একটু বলতেছি তুমি প্লাস কেন করবা। এই স্লো হয়ে গেছে বলতে বোঝায় যে যতটা দোলন লাগার কথা, যতটুকু সময় লাগার কথা আছিল, এখন আর একটু বেশি সময় লাগতেছে। এখন তুমি যদি মাইনাস করে দাও, এটা দ্বারা বোঝায় যে
এখন আগে যতটা দোলন দিত ঠিক ততটা দোলন তার চেয়ে কম সময় দিয়ে দিচ্ছে। কম সময় দিয়ে দিচ্ছে মানে আগের মতো সময় লাগতেছে না, তার মানে তো এটা ফাস্ট হয়ে গেছিলো। তার মানে পর্যায়কাল যদি কমে যায় আসলে সরল দোলকটা একটু ফাস্ট হয়। কিন্তু আমাদের যে প্রবলেমটা সলভ করতেছে এখানে ও ফাস্ট হয়েছে না, স্লো হয়েছে। যেহেতু স্লো হয়েছে তাহলে তার পর্যায়কালটা একটু বেড়ে যাবে, আর বেড়ে যাবে মানে অবশ্যই প্লাস দিতে হবে। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে দাঁড়াইলো 43200টি দোলন দিতে সময় নর্মালি লাগে 86400 সেকেন্ড, কিন্তু এখন যেহেতু 30 সেকেন্ড স্লো হয়ে গেছে তাহলে এখান থেকে পাবো আমরা +3 দিতে হবে। তাহলে এখন যখন ও স্লো হয়ে গেছে তখন এক একটা দোলন দিতে কত সময় লাগতেছে, তখন আসবে 86430 ডিভাইডেড বাই 43200। তুমি যদি এটা ক্যালকুলেটার চাপো এটা অলমোস্ট 2 চলে আসবে। দেখো 86400 ডিভাইডেড বাই 86400 ডিভাইডেড বাই 43200, 863 হবে, 86430 ডিভাইডেড বাই 43200। তাহলে এটার আনসার আসবে প্রায় 2.3069। চিন্তা করে দেখো, তুমি তুমি যদি 2 ডিজিট বা 3 ডিজিট পর্যন্ত নেও তাহলে তো এটা 2 হয়ে যাবে। তাই অবশ্যই বেশি ডিজিট নিতে হবে এত সেকেন্ড। এটা কিসের মান, এটা একটু ভালো করে খেয়াল করে দেখো। এটা আসতেছে আমাদের T2 এর মান। আমি জায়গাটা একটু মুছে দিই। তাহলে এখন আমরা কী কী জানি দেখো। তার প্রাথমিক অবস্থায় পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, পরবর্তীত অবস্থায় হচ্ছে 2.0000694 সেকেন্ড, আর R1 এর মান জানি এটা হচ্ছে 6400 কিলোমিটার, পরবর্তীতে হচ্ছে 6400 প্লাস এইচ এর মান হতো জানি না, এগুলো আমি কিলোমিটারে রেখে দিচ্ছি, মিটারে কনভার্ট করি নাই। সো আর গুণন করে দিলে অবশ্যই এইচ এর মানটা মিটারে আসবে। তুমি এটা ক্যালকুলেটার চাপো, ক্যালকুলেটার চেপে যা আসবে অবশ্যই এত কিলোমিটার আনসার হয়ে যাবে। আমি আর ক্যালকুলেটার চাপতেছি না, সময় নষ্ট করার কোনো দরকার নাই, যা আসতেছে তাই আনসার। আই হোপ এতটুকু বলছো। চলো আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। আচ্ছা, ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। দোলকটি এমন একটি উপগ্রহে নিয়ে যাওয়া হলো যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ। এই টাইপের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই প্লিজ মনোযোগ দিয়ে শোনো। তাহলে ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ, মানে পৃথিবীর সাথে কম্পেয়ার করলে পৃথিবীর যে ব্যাসার্ধ তার তুলনায় তার ব্যাসার্ধটা 4 গুণ, এবং ভর পৃথিবীর ভরের 1/50 গুণ। তার মানে ওই যে গ্রহটা তার ভর আসবে পৃথিবীর যে ভর তার 1/50 গুণ। পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এগুলো আমরা মুখস্থ এমনিতেই জানি। এটা যশোর বোর্ড এবং সিলেট বোর্ড দুইটাতেই আছে 2025-এ। উপগ্রহটির পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ নির্ণয় হলো। তার মানে স্মল জি এর মান বের করতে বলছে। ওই যে গ্রহটা এটার পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান বের করতে বলছে। আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জি এর মান যদি হয় 9.8, তাহলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হতো, এটা আমরা জানি না, এটা খুঁজে বের করতে হবে। অপরপক্ষে পৃথিবীর ভর M1 রে যদি ধরি m, তাহলে ওই গ্রহের ভর আসবে পৃথিবীর ভরের 1/50 গুণ। তার মানে পৃথিবীর ভর এর 1/50, এটা হচ্ছে M2 এর মান। আবার পৃথিবীর ব্যাসার্ধ R1 রে যদি ধরি r, তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ R2 আসবে 1/4 ইন্টু r। এই যে দেখো লেখা আছে, নিয়ে যাওয়া হলো যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ। এই যে R2 মানে ওই গ্রহটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ। এখন এই ইনফরমেশনগুলো কাজে লাগায় যদি আমরা G2 বের করতে যাই, আমরা এরকম একটা ইনফরমেশন জানতাম, G2 ডিভাইডেড বাই G1, এখানে পাবো তখন আমরা কী পাবো, আগে ইকুয়েশনটা লিখে ফেলি। আমরা জানতাম স্মল জি যেগুলো হচ্ছে GM ডিভাইডেড বাই r²। তুমি যদি একটু খেয়াল করে দেখো, স্মল জি এর সাথে m এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর r এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যদি আমরা ইকুয়েশনটা শুরু করি এইভাবে G2/G1 দিয়ে, তাহলে অবশ্যই উপরে লিখতে হবে M2/M1। কেন? কারণ স্মল জি এর সাথে m এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ইন্টু স্মল জি এর সাথে r এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, শুধু ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে জি এর জায়গায় যদি হয় 2/1, এখানে হবে 1/2 সাথে আবার স্কোয়ার, কারণ শুধু ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে G2 এর মান জানি না, এটা আসবে 9.8। M2 এর মান লিখবো m ডিভাইডেড বাই 50, আর এখানে আসবে m ইন্টু R1 এর জায়গায় লিখবো শুধু r, আর এখানে আসবে r ডিভাইডেড বাই 4, সাথে স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার, m আর m ক্যান্সেল, r আর r ক্যান্সেল। তাহলে G2 সমান আসবে 9.8, সাথে এই যে 50টা নিচে চলে গেল, আর এটা কিন্তু 4 না, স্কোয়ার আছে 16, এটা উপরে উঠে গেল, তুমি নর্মালি স্কোয়ার করে ফেলো। তাহলে আসবে 9.8 ইন্টু 1 ডিভাইডেড বাই 50 ইন্টু হচ্ছে 16, দেওয়ার পর আসবে G2 এর মান পাবো আমরা 3.136। আমি যদি ক্যালকুলেশনে ভুল করে না থাকি তাহলে এটাই অ্যান্সার, বাট আমার এই অংশটুকু পর্যন্ত প্রসিডিউর পুরোটা ঠিক আছে। আই হোপ এতটুকু আমরা সবাই বলছি, বেশ গুরুত্বপূর্ণ। এটা অ্যাকচুয়ালি মহাকর্ষ অভিকর্ষতে আসে, কিন্তু দুইটা চ্যাপ্টার আসলে সিমিলারিটি আছে, দেখা যায় যে মিলেমিশে প্রশ্ন আসে, তোমার দুইটাই জানা দরকার। আমাদের পরের প্রশ্ন, দোলকটি পৃথিবীর পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে পৃথিবীর পৃষ্ঠের চেয়ে ওই গ্রহে নিয়ে যাওয়ার পর তার পর্যায়কালটা বাড়বে নাকি কমবে এটা জানতে চাচ্ছে আমাদের। এই আনসারটা তাহলে আরও সহজ হবে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি এটা বুঝতেছিলাম
একটি সেকেন্ড দোলকের কথা যেহেতু বলছে, তাহলে সেকেন্ড দোলক মানে পৃথিবীর পৃষ্ঠে তার পর্যায়কাল অবশ্যই 2 সেকেন্ড। ধরলাম এটা T1, এটা আর বলে দেওয়ার দরকার নেই, আমরা বুঝে গেছি। এখন ওই গ্রহে তার পর্যায়কাল কত, এটা যদি বের করতে হয় তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো, T2 ডিভাইডেড বাই T1 সমান হচ্ছে রোড ওভার G1 ডিভাইডেড বাই G2। আই হোপ তোমাদের এটা মনে আছে, এটা হচ্ছে T এর সাথে G এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক থেকে ওইখান থেকে আসছে। তাহলে ওই গ্রহে পর্যায়কাল কত এটা আমরা জানি না, বের করবো, বাট পৃথিবীতে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। আর পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান 9.8, কিন্তু পৃথিবীর পৃষ্ঠে ওই গ্রহটার যে অভিকর্ষ ত্বরণ এটা কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি 3.136। তাহলে আনসার আসবে 3.136। এখন এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে 9.8 ডিভাইডেড বাই 3.136 যা আসলো এটারে রোড করতে হবে, রোড ওভার আর্মস ইন্টু হচ্ছে 2 দিলে যা আসে তাই। তার মানে T2 এর ভ্যালু আমরা পেয়ে যাব 3.53 সেকেন্ড। তার মানে পর্যায়কাল অনেক বেড়ে গেছে। আর পর্যায়কাল বেড়ে যাওয়া মানে ঘড়িটা স্লো হওয়া, মানে হচ্ছে সময় হারানো। এই কথাটা একটু লিখে রেখো, সময় হারানো। তার মানে যদি কোনো কারণে বুঝে যায় যে পর্যায়কাল যা থাকার কথা তার চেয়ে বেড়ে গেছে, ইট মিনস এটা স্লো হয়ে গেছে, মানে সময় হারাইছে। আমাদের পরবর্তী প্রশ্ন, এটা তো জানতে চাচ্ছিল যে দোলকটি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপগ্রহে নিয়ে গেলে ধীরে চলবে। হ্যাঁ, অবশ্যই স্লো হয়ে গেছে মানে ধীরে চলতেছে, কারণ পর্যায়কাল তো বেড়ে গেছে, তার মানে আমাদের কথাটা রাইট। এইভাবে ইকুয়েশনটা বের করে জাস্ট যেহেতু পর্যায়কাল বেড়ে গেছে এই কথাটা একটু গুছিয়ে লিখে দিও যে পর্যায়কাল বেড়ে গেছে মানে ঘড়িটা স্লো হয়ে গেছে, মানে সময় হারাচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি স্প্রিংয়ের এক প্রান্তে কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকে ঝুলানো হলো, এর খোলা প্রান্তে 400 গ্রাম বরের একটি বস্তু ঝুলানো হয়েছে। তাহলে এটা তার এম, এবং খোলা প্রান্তে 400 গ্রাম বরের ঝুলানো হলে ফলে এটি 12 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। তার মানে এতটুকু ভরের জন্য এতটুকু প্রসারিত হয়, এটা হচ্ছে তার এম এর মান, আর তখন এটা এক্স এর মান এত। এখন এই ক্ষেত্রে আমরা একটা স্প্রিংয়ের মধ্যে কতটুকু ভর ঝুলাবো এটা কিন্তু অবশ্যই এটার উপর কিন্তু অবশ্যই কতটুকু প্রসারিত হবে এটা নির্ভর করে। তার মানে 400 গ্রাম থেকে যদি এটা 500 গ্রাম হইতো এক্স এর মানটা অবশ্যই চেঞ্জ হয়ে যেত। একে সাম্য অবস্থান থেকে টেনে 8 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হয়েছে। এখন একজন ব্যক্তি এটারে সাম্য অবস্থানে একটা স্প্রিং যতটুকু থাকে এখান থেকে টেনে 8 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া এটি সরলজনিত স্পন্দন গতিতে দ্রুত দেখা যাচ্ছে। আমাদের প্রথম প্রশ্ন, উদ্দীপক অনুসারে বস্তুটির সর্বোচ্চ বেগ নির্ণয় করা। এখন দেখো সর্বোচ্চ বেগ মানে হচ্ছে বি ম্যাক্স। বি ম্যাক্স হচ্ছে ওমেগা ইন্টু এ। এখন এখানে এ হচ্ছে 8 সেন্টিমিটার, বোঝাই যাচ্ছে, কারণ একটা স্প্রিংয়ে যতটুকু টেনে ছেড়ে দেওয়া হবে এটা তো অবশ্যই তার চেয়ে বেশি প্রসারিত হতে পারতেছে না, তাহলে এটি হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার। তাহলে এটা আসলে শুধু এক্স না, এটা হচ্ছে এক্স ম্যাক্স হুইচ ইজ এ, এটারে মিটারে কনভার্ট করতে হবে হুইচ ইজ 0.8 মিটার। আচ্ছা, এখন ওমেগা বের করতে হলে আসলে ঝামেলা, তার পর্যায়কালটা বের করতে হবে। স্প্রিংয়ের পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে 2π ইন্টু রুট ওভার এম ডিভাইডেড বাই কে। এখন এখানে আবার কে বের করতে হলে আরেকটা ফর্মুলার সাহায্য নিতে হবে। আমরা জানতাম এফ ইজিক্যাল টু হচ্ছে কে ইন্টু এক্স, তাই না? তাহলে এফ ইজিক্যাল টু যদি কে ইন্টু এক্স হয়, তাহলে এটা সাহায্য ছাড়াই বের করা যাবে এম বাই কে দিয়ে। রাইট, এম বাই কে তো দেওয়া আছে। আচ্ছা, হুদাই কেন ঝামেলা বাঁধাইতেছি। আমরা জানতাম ওমেগা স্কোয়ার ইজিক্যাল হচ্ছে কে ডিভাইডেড বাই এম, তাহলে ওমেগা ইজিক্যাল হচ্ছে রোড ওভার কে ডিভাইডেড বাই এম, না সরি হুদাই আমরা ঝামেলা বাঁধাইতেছিলাম। তাহলে ওমেগার জায়গায় লিখে দিতে পারবো কে ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে এ, আর এখান থেকে জাস্ট কে এর মানটা বের করে নিতে হবে এফ ইজিক্যাল টু কে এক্স দিয়ে। তাহলে এফ এর জায়গায় লিখতে পারবো এম জি ইন্টু হচ্ছে কে ইন্টু এক্স। তাহলে এম এর মান হতে বলছে 400 গ্রাম, 400 গ্রাম মানে কেজিতে কনভার্ট করলে আসবে 0.4 ইন্টু জি এর মান আসতেছে 9.8, কে এর মান জানি না, আর তখন প্রসারিত হচ্ছে 12 সেন্টিমিটার মানে 0.12। তাহলে একটু দেখো আমরা কী করতেছি, এম ইন্টু জি সমান কে ইন্টু এক্স দিয়ে আমরা তার কে এর ভ্যালুটা বের করে নেব। তাহলে কে এর ভ্যালুটা হবে 0.4 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.12। ইট মিনস পুরোটার মান আসবে 32.67 নিউটন পার মিটার। এটা হচ্ছে তার কে এর ভ্যালু। তাহলে আমরা এখান থেকে কে এর মানটা পেয়ে গেছি। এখন কে এর মানটা পেয়ে যাওয়ার পর এম এর মান তো আর বলাই দেওয়া আছে 400 গ্রাম, তাহলে রুট ওভার কে এর মান আসছে 32.67 আর এম এর ভ্যালু হচ্ছে 400 গ্রাম মানে 0.4, আর বিস্তার হচ্ছে 8 সেন্টিমিটার মানে 0.08। তাহলে এই যে দেখো বি ম্যাক্স চলে আসতেছে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর চাপি এটারে 32.67 ডিভাইডেড বাই 0.4 রোড ওভার আর্মস ইন্টু 0.08, তার মানে আনসার আসছে 0.729 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তার ভি ম্যাক্সের পরিমাণ। এটাই জানতে চাচ্ছিল অনুসারে সর্বোচ্চ বেগ নির্ণয় করে। খুবই সুন্দর একটা প্রশ্ন, আশা করি সবাই বুঝে গেছি আমরা। উদ্দীপকের স্প্রিংটির দুলক যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে কিনা। আচ্ছা, যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে কিনা এটা আমরা কীভাবে বের করব?
যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা এটা বের করার উপায় হচ্ছে আমরা বিভিন্ন পজিশনে তার যান্ত্রিক শক্তিটা বের করবো, মানে বিভব শক্তি এবং গতিশক্তি। এখন যখন তারে টেনে ছেড়ে দেওয়া হয়েছিল, আমরা জানি যখন সর্বোচ্চ বিন্দুতে থাকবে তখন আসলে আমরা তার বি ম্যাক্সটা বের করে রাখছিলাম, এটা একটু কাজে লাগবে। বি ম্যাক্সটা একটু মনে রাখি, এটা হচ্ছে 0.7229। আচ্ছা, যখন একদম একদম সর্বোচ্চ জায়গায় নেওয়া হয়, মানে বিস্তার পরিমাণ জায়গায়, তখন যদি তার শক্তির কথা বলা হয় তখন তার কোনো রকমের বিভব শক্তি নাই, তার যেটা আছে এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে কোনো গতিশক্তি নাই, যেটা আছে পুরোটাই বিভব শক্তি। আর বিভব শক্তি বের করার ইকুয়েশন হচ্ছে ইপি ইকুয়াল হচ্ছে এম, স্প্রিংয়ের জন্য বিভব শক্তি হচ্ছে হাফ কে ইন্টু এস স্কোয়ার, এটা হচ্ছে তার সঞ্চিত বিভব শক্তির পরিমাণ। তো আমরা যদি এখানে কে এর মানটা মনে হয় বের করছিলাম এর আগের প্রশ্নে। আচ্ছা, আমি একটু বলে দিই তুমি কী করবা। হাফ কে এর মানটা তো বের করতে হবে, আর এ স্কোয়ার যেটা দেখতে পাচ্ছ, কে কিন্তু এখানে দেওয়া নাই, বের করতে হবে। আর এ যেটা দেখতে পাচ্ছি আমরা, এর মানটা তো বোঝাই যাচ্ছে 0.08, তাহলে 0.08 দিয়ে হোল স্কোয়ার। এটা কি আসলো দেখো তো, এটা আসছে এই যে একটা স্প্রিংয়ে যখন আমরা টেনে একদম 8 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছিল, এই জায়গায় তার সঞ্চিত বিভব শক্তির পরিমাণ, এটা হচ্ছে তার সর্বোচ্চ বিভব শক্তি। এখন যখন ও সাম্য অবস্থানে আসবে তখন কিন্তু তার গতিশক্তি হয়ে যাবে সর্বোচ্চ, তাই না? এখন সর্বোচ্চ গতিশক্তিটা বের করতে হবে। এখান থেকে কে বের করবো আবার একটু বলে দিই। একটু আগে আমরা কে বের করে রাখছিলাম, তুমি চাইলে ডিরেক্ট গো নাম্বার হতে ক্যারে নিয়ে আসতে পারো, এই যে এম জি ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স। কারণ স্প্রিং যেহেতু একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কিন্তু ধ্রুব সংখ্যা, এটারে যতটুকুই প্রসারিত করা হোক, এটা প্রান্তবিন্দুতে হোক বা সাম্য অবস্থানে হোক, যে কোনো অবস্থানে হোক, তার স্প্রিং ধ্রুবক কে কিন্তু একটা ধ্রুব সংখ্যা। তার মানে ঘ নাম্বার প্রশ্নে যে আমরা স্প্রিং ধ্রুবকটা বের করছিলাম, এটা এখানে ডিরেক্ট ইউজ করা যাবে, এখান থেকে আমরা এটা বের করতে পারবো। অপরপক্ষে এটা যখন সাম্য অবস্থায় চলে আসবে তখন তার আমরা জানি ভি ম্যাক্স, আর ভি ম্যাক্স বলা আর ইকে ম্যাক্স বলা কিন্তু সেম জিনিস। কারণ আমরা যেটা করব, সাম্য অবস্থানে তার ইকে ম্যাক্সটা বের করব। তাহলে এটা আসলে নর্মাল ইপি না, এটা হচ্ছে ইপি ম্যাক্স। তখন তার ইকেটা হচ্ছে 0, কারণ প্রান্তবিন্দুতে কোনো ইকে দেখে না। আর সাম্য অবস্থানে তার ইকেটা ম্যাক্স, আর ইকে ম্যাক্সের রাশিমালাটা হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে আমরা যেহেতু অলরেডি ভি ম্যাক্স বের করে রাখছি, তাহলে আমরা এখান থেকে তার মোট শক্তিটা বের করে নিতে পারবো। হাফ এম এর মান দেওয়া আছে 400 গ্রাম, 400 গ্রাম মানে হচ্ছে 0.4 ইন্টু ভি ম্যাক্সের মান অলরেডি গো নাম্বারে বের করে রাখছি 0.7229 ভি ম্যাক্স স্কোয়ার। এখান থেকে ইকে ম্যাক্স চলে আসবে। যখন ইকেটা ম্যাক্স তখন তার ইপিটা কিন্তু 0। এখন তোমার কাজ হচ্ছে, তোমাকে যেটা করতে হবে এটা হচ্ছে যে এখান থেকে ইপি ম্যাক্সের মান যা আসলো, ইপি ম্যাক্স যখন ইকে যেহেতু 0, তাহলে দুইটার সমষ্টি করলে তো জাস্ট এটার সমানই আসবে, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আর যখন সাম্য অবস্থানে থাকবে তখন তার ইপিটা 0, ইকেটা ম্যাক্স, তাহলে এই দুইটার সমষ্টি মানে শুধুই তো ইকে ম্যাক্স, কারণ ইপি তো নাই। দেখানো লাগবে এখানে এই দুইটার ইপি এবং ইকের সমষ্টি যা, প্রান্তবিন্দুতে ইপি ম্যাক্স এবং ইকের সমষ্টিটা যদি সেম চলে আসে, তাহলে বলবা যে নিত্যতার সূত্র মেনে চলে। এবং এইসব ক্ষেত্রে অবশ্যই মেনে চলবে, সবসময় সেম আসবেই। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নে বলে দেওয়া আছে যে একটি গতিশীল 0.2 কেজি ভরের বস্তু কণার কোনো সময়ে সরণ, তার মানে 2 কেজি হচ্ছে তার ভর, আর এর মান দেওয়া আছে আই ক্যাপ cos 3t প্লাস জে ক্যাপ সাইন 3t m। বস্তুটি সরল চলিত স্পন্দনে দুলছে, যার বল ধ্রুবক মানে কে এর মান দেওয়া আছে 1.8 নিউটন পার মিটার। প্রথম প্রশ্ন হচ্ছে স্পন্দনশীল বস্তু কণাটির কম্পাঙ্ক নির্ণয় করা, মানে এফ বের করতে বলতেছে। আচ্ছা চলো প্রথম প্রশ্নটা ফার্স্টে সলভ করে আসি। এখানে যেহেতু এম এবং কে দেওয়া আছে, আমরা জানি যে কম্পাঙ্ক মানে হচ্ছে এফ জানতে চাচ্ছি। তো ওমেগা বের করার একটা ইকুয়েশন ছিল রোড ওভার কে ডিভাইডেড বাই এম। আমরা যদি এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে ওমেগার পরিবর্তে চলো আমরা লিখে দিই 2 পাই ইন্টু এফ। যদিও আমরা জানি ওমেগা মোট 3ভাবে বের করা যায়, এখানে হচ্ছে রোড ওভার কে বাই এম, নতুন আরেকটা সূত্র আছে। তো আমরা যদি এই 2 পাই এফ সমান রোড ওভার কে ডিভাইডেড বাই এম এটা দিয়ে যদি সলভ করতে যাই, তাহলে এখানে কে এর মান কত আছে দেখো, কে এর মান বলে দেওয়া আছে হচ্ছে 1.8, আর এম এর মান বলে দেওয়া আছে 0.2। তাহলে আনসারটা আসবে 1.8 ডিভাইডেড বাই 0.2, এটা হচ্ছে 9। দেন যদি রোড ওভার আনস করে দিই তাহলে আনসার আসবে 3। তাহলে 2 পাই এফ সমান যদি হয় 3, হুইচ ইজ ওমেগা, এটা একটু লাগবে আমার মনে রেখো, ওমেগার মান 3। আর একই সাথে এখান থেকে যদি আমরা এফ বের করতে যাই, তাহলে 3 ডিভাইডেড বাই 2 পাই, দেন 3 ডিভাইডেড বাই 2 পাই মানে 2 ইন্টু 3.1416। এটা যদি ক্যালকুলেটার যাবে তাহলে আনসার আসবে 0.477। এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, এত হার্টজ। তাহলে আমাদের প্রথম প্রশ্নটার আনসার পেয়ে গেছি। একদমই সহজ, ওমেগা সমান রোড ওভার কে বাই এফ, আবার ওমেগা সমান লেখা যায় 2 পাই এফ, এখান থেকে কে এবং এম এর মান দেওয়া ছিল, এফ এর মানটা পেয়ে গেছি।
উদ্দীপকে উল্লিখিত সরণে বস্তুটির গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে কিনা। এখন তারা যে সরণের মানটা দিয়ে দিছে, তোমরা যদি একটু খেয়াল করো, এখানে সরণের এমন একটা মান দিয়ে দিছে, এটা আসলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ছে না। মানে এটা এমন না যে এক্স ইজ ইকুয়াল টু এস সাইন ওমেগা টি ওই ফর্মেটে পড়ছে, এটা একটা ভেক্টর ফর্মেটে দিয়ে দিছে। এখানে আবার একটা অপরিচিত রয়ে গেছে টাইম। এখন টাইম সম্পর্কে আবার তারা ডিরেক্ট কিছু বলেও না, যে যেমন আমাদের প্রশ্নটা যদি এমন হইতো যে 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড সময়ে তার গতিশক্তি এবং বিভবশক্তি সমান হবে কিনা, তাহলে আমরা হয়তো এই টাইম দিয়ে বসায় এক্সের মান বের করে কিছু একটা বের করতে পারি। এখানে প্রবলেমটা হয়েছে যে এমন একটা ইকুয়েশন দিছে যেখানে তারা ডিরেক্ট টাইমের মানও বলে দেয় নাই, তাই একটু ঝামেলা হবে। তার মানে সরণের মান যখন এত, ওই জায়গায় তার গতিশক্তি এবং বিভবশক্তি দুইজন সমান কিনা এটা একটু লাগবে। তো মনে রেখো একটু, ওমেগার মান কিন্তু 3, এটা আমার একটু লাগবে মনে হচ্ছে। আচ্ছা, তো আমরা প্রথমেই যেটা করব, যেহেতু আর এর একটা রাশিমালা দেওয়া আছে যে আর ভেক্টর হচ্ছে আই ক্যাপ ইন্টু কস 3t প্লাস জে ক্যাপ ইন্টু হচ্ছে সাইন 3t, এটা হচ্ছে আই ক্যাপ এবং জে ক্যাপের মান। তাহলে চলো আমরা এই জায়গাটারে একটু ডিফারেন্সিয়েট করে ফেলি। আমরা জানি সরণ রে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে কিন্তু আর মানে কিন্তু এস বা এক্সের মতো কাজ করতেছে সরণ, তাহলে ব্যাক পাওয়া যাবে। তাহলে এই জায়গাটা ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়ে যাবে মাইনাস, আমি একবার লিখে ফেলি, 3 সাইন 3t ইন্টু হচ্ছে আই ক্যাপ। এটা কীভাবে আসলো দেখো, কজ এক্স সমান মাইনাস সাইন এক্স, কিন্তু যাকে এক্স বলতেছে ও এক্সাক্টলি এক্স না, মানে টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করতে হবে তাই আরেকটা 3t চলে আসবে, আর 3 চলে আসবে সামনে, প্লাস 3 দেন সাইন এক্স সমান আসবে কজ এক্স, মানে কস 3t ইন্টু হচ্ছে জে ক্যাপ। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে ভিরে আমরা ডিফারেন্সিয়েট করে দিছি। এখন এই যে ব্যাগের রাশিমালা, এখানে কিন্তু টাইম আছে, একটু খেয়াল করে দেখো, ব্যাগের রাশিমালাতে কিন্তু টাইম আছে, তার মানে এই ব্যাগটাও টাইমের উপর ডিপেন্ড করে। এখানে 3 আসছে, এখানে বুঝছো তো, যেহেতু টি এর সাথে একটা 3 আছে, এটা এক্স্যাক্টলি টি না, তাই আবার ডিফারেন্সিয়েট করতে হবে। 3t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3, তাই 3 আলাদা গুণ হয়ে গেছে। এখন এই যে ব্যাগের রাশিমালা, এটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করতেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন বেগ আসবে। আর আমরা জানি টাইমের মান যখন 0, মানে ও যখন সাম্য অবস্থায় থাকবে, তখন কিন্তু বেগের মান সর্বোচ্চ, সাম্য অবস্থানে সর্বোচ্চ। এবং তারা যেহেতু টাইম নিয়ে কিছু বলে নাই, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এটা সাম্য অবস্থান থেকেই যাত্রা শুরু করছে, এবং সাম্য অবস্থানেই তার বেগের মানটা সবচেয়ে বেশি আসবে। তাহলে আমরা জানি দিয়ে এইভাবে লিখতে পারবো, টি ইজ ইকুয়াল টু 0 সময়ে ভি সর্বোচ্চ মানে বি ম্যাক্স হয়। তাহলে এই জায়গাটা দেখো তো একটু, এখানে যদি টাইমের জায়গায় 0 বসাই দিই, তাহলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস 3 ইন্টু, এখানে যদি 0 বসাই সাইন 0 হয়ে যাবে 0 প্লাস, ও এখানে একটা আই ক্যাপ আছে 3, কস যদি 0 বসাই তাহলে আসবে 1, কস 0 মানে 1, সাথে একটা 3 আছে, 3 ইন্টু জে ক্যাপ। তাহলে এটা কিন্তু বেগের রাশিমালা, তাহলে বেগের রাশিমালা পেলে মাইনাস 3 ইন্টু আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এটা বেগের রাশিমালা। এখন এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার মানে বি সমান হচ্ছে 3 জে ক্যাপ। ও এটা বলা দরকার, এটা শুধু ভি না, এটা আসতেছে বি ম্যাক্স। তাহলে আমরা যদি ভি ম্যাক্সের ভ্যালুটা বের করতে যাই, তাহলে আসবে রোড ওভার আই স্কোয়ার, মনে আছে তোমাদের, আই ক্যাপের সহগের বর্গ, জে ক্যাপের সহগের বর্গ, কে ক্যাপের সহগের বর্গ। এখানে আই এবং কে যেহেতু নাই, তার মানে তাদের সহগ 0, তাহলে রোড ওভার 3 স্কোয়ার, মানে আলটিমেটলি আমরা পাইলাম বি ম্যাক্স ইজ ইকুয়াল টু আসতেছে 3। তাহলে এটা একটু মনে রেখো, বি ম্যাক্স হচ্ছে 3। আমরা এখনও যেটা পাইছি এখান থেকে আসলে সর্বোচ্চ গতিশক্তি এবং সর্বোচ্চ বিভবশক্তি পাইছি না, জাস্ট বি ম্যাক্সটা পাইছি, এটা একটু মনে রেখো। এখন আমরা জানি যে এই যে বি ম্যাক্স পাইলাম, বি ম্যাক্স মানে কি মনে আছে তো, ভি ম্যাক্স মানেই হচ্ছে কিন্তু ওমেগা ইন্টু এ। তাহলে ভি ম্যাক্স মানেই ওমেগা ইন্টু এ। তাহলে ভি ম্যাক্স যদি হয় ওমেগা ইন্টু এ, এখান থেকে চলো আমরা তার বিস্তার কত এটা একটু বের করে রাখি। বিস্তার এ কীভাবে বের করা যাবে, ভি ম্যাক্স ডিভাইডেড বাই ওমেগা। তোমাদের কি মনে আছে যে ভি ম্যাক্স তো 3 প্রমাণ করলাম, আর ওমেগা কিন্তু 3, এটা কিন্তু আমরা গ নাম্বারের প্রমাণ করে রাখছিলাম যে ওমেগার মান 3, এটা ওইখানে দেখলেই পেয়ে যাবা। তাহলে তো তার এর মান আসতেছে 1 মিটার, তার মানে তার বিস্তার আসতেছে 1 মিটার। এটা একটু মনে রাখো প্লিজ, এটা আমাদের কিন্তু কাজে লাগবে। তোমাদের মনে আছে কিনা যে গতিশক্তির রাশিমালাতে কিন্তু বিস্তার প্রয়োজন পড়ে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেছি বিস্তার হচ্ছে 1 মিটার। এখন তারা যে সরণটা দিয়ে দিল, আমরা যদি সরণের মান বের করতে যাই, তোমাদের কি মনে আছে যে সরণের মান বা যে কোনো একটা ভেক্টরের মান হচ্ছে রোড ওভার আই ক্যাপের সহগের বর্গ প্লাস জে ক্যাপের সহগের বর্গ। তাহলে আই ক্যাপের সহগ হচ্ছে cos 3t তার বর্গ প্লাস জে ক্যাপ হচ্ছে সাইন 3t, তাহলে সাইন 3t দিয়ে হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো এটা অ্যাকচুয়ালি এই সূত্রতে পড়ছে কিনা, যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটার যদি থিটার মতো চিন্তা করি তাহলে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে তো 1, তার মানে বোঝাই যাচ্ছে যে তার সরণের মান হচ্ছে 1 মিটার।
এখন এই দুইটার সাথে কম্পেয়ার করে দেখবা যে বিস্তারও 1 মিটার আর আমরা যে সরণটা নিয়ে কাজ করতেছি সরণও 1 মিটার। তাহলে তোমরাই বলো তো একটা বস্তুর সরণের মান বিস্তারের সমান হয় কখন? যখনও প্রান্তবিন্দুতে আছে। তার মানে আমরা যে সময়ে বস্তুটার গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে যাচ্ছি ওই সময়ে বস্তুটা আসলে সাম্য অবস্থানে নাই, একদম প্রান্তবিন্দুতে আছে। তার মানে সহজ কথায় প্রান্তবিন্দুতে আমাদেরকে গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে হবে এবং দুইটা সমান কিনা চেক করতে হবে। এটা কি ক্যালকুলেশন করার দরকার আছে? আমরা এমনিতেই জানি প্রান্তবিন্দুতে কি হয়, প্রান্তবিন্দুতে কোনো রকমের গতিশক্তি থাকে না, মানে গতিশক্তি 0 আর বিভব শক্তি সর্বোচ্চ। এখন জাস্ট এই কথাটা লিখে দিলেই হবে। আমরা জানি যে কোনো অবস্থায় একটু ইকেটা রাশিমালাটা একটু লিখো, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রথমে তুমি রাশিমালাটা লিখলাম। এখন যেহেতু আমরা প্রান্তবিন্দু নিয়ে কাজ করতেছি তাহলে আসবে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন থেকে যে আমরা প্রান্তবিন্দু যে বুঝলাম কীভাবে, একটু খেয়াল করে দেখো। আমরা যে সরণ ভেক্টরটা দিয়ে দিছিল এই সরণের মান বের করছি। সরণের মান কীভাবে বের করে? রোড ওভার আই ক্যাপের সহগের বর্গ প্লাস জে ক্যাপের সহগের বর্গ দিয়ে 1 পাওয়া গেছে। তার মানে তার সরণের মান হচ্ছে 1। আর সরণের মান যদি 1 হয় মানে বিস্তারের সমান হয় তাহলে অবশ্যই প্রান্তবিন্দুতে আছে। তাহলে প্রান্তবিন্দুতে এই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0 হয়ে যাবে, তার কোনো রকমের ইকে নাই, তাহলে ইকে হচ্ছে 0। অপরপক্ষে প্রান্তবিন্দুতে যদি ইপি বের করি, ইপি বের করার ইকুয়েশন হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার। এখানে একটু খেয়াল করে দেখো, সব কিছু দেওয়া আছে। ও এখানে তো কে দেওয়া আছে, এম ওমেগা স্কোয়ারটা তো কে দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে হাফ কে ইন্টু হচ্ছে এ স্কোয়ার। তাহলে তার কে এর ভ্যালু হচ্ছে হাফ, কে এর ভ্যালু হচ্ছে 1.8 আর 1.8 আর এ এর ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটার চাপলে আনসার আসবে 0.9 জুল। তাহলে দেখা যাচ্ছে তার আমাদেরকে যে সরণটা দিছিল মানে 1 মিটার মানে বিস্তারের সমান, ওই জায়গায় তার কোনো রকমের ইকে নাই 0 আর তার ইপিটা আসছে 0.9 জুল। তার মানে অবশ্যই তার গতিশক্তি এবং বিভব শক্তি সমান না। এখন বুঝতে পারছি। পরের প্রশ্নটা দেখি, এটা তো অনেক বড় দেখা যায় উদ্দীপক। আচ্ছা চলো শুরু করি, দেখি কি বলছে। শামীম একদিন একটি সেকেন্ড দুলককে পি ও কিউ নামক দুটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। সে প্রতি পাদদেশেই সঠিক সময় পেল, কিন্তু পি পাহাড়ের চূড়ায়, ও আচ্ছা এটা পি হওয়ার কথা ছিল, এটা মনে হয় একটু, এটা পি পাহাড়ের চূড়ায় দুলকটি দুলনকাল পেল 2.01 সেকেন্ড এবং কিউ পাহাড়ের চূড়ায় দুলকটি পেল 45 সেকেন্ড সময়। মানে পাদদেশে ঠিকই দুইটারই 2 সেকেন্ড পাইছে, কিন্তু যখন পাহাড়ের উপরে নিয়ে গেছে, চূড়ায় নিয়ে গেছে, তখন পি পাহাড়ের জন্য পাইছে 2.0172 সেকেন্ড এবং কিউর জন্য পাইছে প্রতি ঘন্টায় 45 সময় হারায়। আচ্ছা, তার মানে কিউ পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর পর্যায়কাল কত ডিরেক্ট বলছে না, তবে বলছে যে প্রতি ঘন্টায় 45 সেকেন্ড হারায়। প্রতি ঘন্টা মানে কিন্তু 3400 সেকেন্ড। আচ্ছা, এটা আমরা পরে বের করতে পারবো। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। প্রথম প্রশ্ন, উদ্দীপক অনুসারে পি পাহাড়ের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, পি পাহাড়ের জন্য তারা যেটা বলতেছে যে পর্যায়কাল নাকি হয়ে গেছে 2.0172 সেকেন্ড। তোমাদের কি মনে আছে একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর পর্যায়কালের সাথে জি এর যে সম্পর্ক, T1/T2 সমান রোড ওভার G2/G1, আমরা এই ইকুয়েশনটার সাহায্য নিয়ে পি পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ বের করে নেব। অভিকর্ষজ ত্বরণ মানে পি পাহাড়ের চূড়ায় জিটা বের করতে বলছে, যেহেতু উচ্চতায় বলতেছে তার মানে G2টা বের করতে হবে। তাহলে এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে, প্রাথমিক অবস্থায় যখন পাহাড়ের পাদদেশে ছিল তখন কিন্তু ঠিকই 2 সেকেন্ড এবং পরবর্তীতে এটা হয়ে গেছে 2.0172 সেকেন্ড, এটা বের করতে হবে রোড ওভার। G2 এর মান আমরা জানি না, G2 এর মানটা বের করতে হবে। আর G1 মানে যখনও পাদদেশে ছিল তখন তো 9.80, চূড়ায় যাওয়ার পরের না চেঞ্জ হয়েছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার আসবে 2/2.0172। এখান থেকে একটা মান পাইলাম, সাথে এটার যদি স্কোয়ার করে দিই ইন্টু যদি 9.8 দিয়ে দিই তাহলে আমরা এই যে G2 এর ভ্যালু পেয়ে যাব। G2 এর ভ্যালু আসছে 9.633 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এটি হচ্ছে জি। তুমি শুধু ইকুয়েশনটা মনে রেখো, T1/T2 সমান রোড ওভার G2/G1। পরবর্তী প্রশ্ন, পি এবং কিউ পাহাড়ের মধ্যে কোনটির উচ্চতা বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন উচ্চতা যদি বের করতে হয় তাহলে আমরা এরকম একটা সূত্র জানি যে T1/T2 সমান হচ্ছে R/R+H। এটা দিয়ে আমরা উচ্চতাটা বের করতে পারবো। তাহলে আমরা যদি ফার্স্টে একটু লিখে দিই যে পি এর ক্ষেত্রে দেখো আমরা কী লিখতে পারি। পি এর ক্ষেত্রে তো টি দুইটা দেয়াই আছে, প্রাথমিক অবস্থায় 2 সেকেন্ড, পরবর্তীতে হচ্ছে 2.0172 সেকেন্ড ইজিক্যাল টু আর। কিলোমিটারে যদি রেখে দিই তাহলে 6400, এখানে আসবে 6400+H। এইচের মান তো আর জানি না। এটা যদি আমরা আর গুণন করে দিই তাহলে দেখো কি আসবে। আর গুণন করলে পাবো 2/2.0172। এটা দিয়ে যদি আমরা 6400 ভাগ 6400 ভাগ
মাইনাস 6400, তাহলে বোঝা যাচ্ছে 56 কিলোমিটার। তুমি ক্যালকুলেটার যেভাবে বের করতে পারবা 56 কিলোমিটার, তার মানে পি যে পাহাড়টা আছে তার উচ্চতা হচ্ছে 56 কিলোমিটার। এখন কিউ পাহাড়ের উচ্চতা বের করার আগে এই যে প্রতি ঘন্টায় 45 সেকেন্ড হারায়, এই প্রবলেমটা একটু সলভ করতে হবে। এখন তুমি প্রতি ঘন্টার হিসাবটা একটু ভালো করে শোনো। প্রতি ঘন্টার হিসাবটা হচ্ছে, প্রতি ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এই যে দেখো 3600 সেকেন্ড, এবং এই 3600 সেকেন্ডের দুলন দেওয়ার কথা হচ্ছে 1800টি। কারণ কি, প্রত্যেকটা দুলন দিতে সময় লাগে তো 2 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে 5টা, 100 সেকেন্ডে 50টা, 200 সেকেন্ডে 100টা, এরকম না, যেহেতু সেকেন্ড দুলক। তাহলে নর্মালি তার 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে দুলন দেওয়ার কথা আছিল 1800টি। তাহলে আমরা উল্টায় বলতে পারবো 1800টি দুলন দিতে সময় লাগার কথা 3600 সেকেন্ড, কিন্তু এখন প্রতি ঘন্টায় যেহেতু 45 সেকেন্ড সময় হারাচ্ছে, তাহলে 1800টি দুলন দিতে সময় লাগে 3600 প্লাস 45। দেখো 1800টি দুলন দিতে সময় লাগে 3600 প্লাস 45 সেকেন্ড। তাহলে এক একটা দুলন দিতে কত সময় লাগবে? তাহলে একটা দুলন দিতে সময় লাগবে 3600 প্লাস 45 ডিভাইডেড বাই 1800। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটার চাপি 3600 প্লাস 45 ডিভাইডেড বাই 1800, তাহলে আনসার আসবে 2.025 সেকেন্ড। আই হোপ এতটুকু বুঝে গেছি। এটা হচ্ছে কিউ পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে তার পর্যায়কাল আসবে। তার পর্যায়কাল 2 সেকেন্ড থেকে 2.025 সেকেন্ড হয়েছিল বিদায়ী প্রতি ঘন্টায় ও 45 সেকেন্ড হারাচ্ছে। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আবার সেম এই সূত্রতে যদি কিউ এর ক্ষেত্রে বসাই, তাহলে দেখবো তার উচ্চতাটা চলে আসছে। তাহলে কিউ এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো T1 মানে 2 সেকেন্ড, পরবর্তীতে হচ্ছে 2.025 সেকেন্ড, এই যেটা হচ্ছে T2 এর মান, ইজিক্যাল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর এর মান হচ্ছে 6400, এটা আসবে 6400 প্লাস এইচ। এখন যদি আমরা এটা ক্যালকুলেটার চাপি, তাহলে 2 ডিভাইডেড বাই আনস 6400 ডিভাইডেড বাই আনস মাইনাস 6400, তাহলে আনসার আসবে 80 কিলোমিটার। তার মানে বোঝাই যাচ্ছে আমাদের পিজে পাহাড়টা এটা ছিল কিন্তু 56 কিলোমিটার, আর কিউটা আসতেছে 80 কিলোমিটার। তার মানে কিউ পাহাড়টা বেশি উচ্চতা। এখানে বলা আছিল পি এবং কিউ পাহাড়ের মধ্যে কোনটার উচ্চতা বেশি। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, একজন পর্বতারোহী একটি সেকেন্ড দুলক নিয়ে একটি পর্বতের চূড়ায় আরোহণ করেন। তিনি দেখলেন ঘড়িটি পর্বতের চূড়ায় দৈনিক 45 সেকেন্ড ধীরে চলে। তিনি দেখলেন ঘড়িটি পর্বতের চূড়ায় দৈনিক 15 সেকেন্ড ধীরে চলে। এই যে একটু আগে যেটা চলতেছিলাম সেম নিয়ম। হ্যাঁ, একদিন নিয়ে কাজ করতে হবে। এখন একদিন মানে হচ্ছে কিন্তু 24 ঘন্টা, মানে 86400 সেকেন্ড। আর 86400 সেকেন্ডে তার দুলন দেওয়ার কথা ছিল 43200টি। তাই তিনি পর্বতের চূড়ায় ঘড়িটি যাতে সঠিক সময় করেন তার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করছেন। কি ব্যবস্থা এটা বলে নাই, জাস্ট একটা ব্যবস্থা গ্রহণ করেন। আমরা জানি উপরে ওঠার পর জি কমে যাবে, টি বেড়ে যাবে, আর যদি সেম রাখতে হয় তাহলে একটা ব্যবস্থা হচ্ছে এল রে অবশ্যই কমাই দিতে হবে। দেখো পর্বতটির উচ্চতা নির্ণয় করো, এটা একদম সেম এখন যে কনসেপ্টটা নিয়ে কাজ করতেছিলাম এরকম। কি করা যেতে পারে? আমরা একটা কাজ করি, চলো। একদিন মানে কত সেকেন্ড বলছিলাম? একদিন মানে হচ্ছে 86400 সেকেন্ড, আর দুলন দেওয়ার কথা কতটি? 43200টি। তাহলে আমাদের হিসাব অনুযায়ী এই 43200টি দুলন দিতে সময় লাগার কথা 86400 সেকেন্ড। তাহলে এক একটি দুলন দিতে কত সময় লাগবে? এক একটি দুলন দিতে এখান থেকে অবশ্যই 2 সেকেন্ড লাগবে, চলে আসবে। কিন্তু ও যখন নষ্ট হয়ে গেল বা 15 সেকেন্ড ধীরে চলতেছে, এটা দ্বারা বোঝায় নর্মাল যখন থাকবে তখন এই 43200টি দুলন দিতে সময় লাগার কথা 86400 সেকেন্ড। কিন্তু এখন যখন 15 সেকেন্ড ধীরে চলে, তখন এই 43200টি দুলন দিতেই এত সেকেন্ড আর হচ্ছে না, তার চেয়ে একটু বেশি লাগবে। কত লাগবে? +15। তাহলে যখন ওর একটু ঝামেলা হয়ে গেল, মানে 15 সেকেন্ড ধীরে চলতেছে, তখন তার এই 43200টি দুলন দিতে সময় লাগতেছে 86400 +15। আই হোপ এতটুকু আমরা বুঝছি। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো, আচ্ছা তাহলে একটি দুলন দিতে সময় লাগবে, তাহলে কত লাগবে দেখো 86400 +15 ডিভাইডেড বাই 2। তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছ 86400 +15/2, এটা কখন? এটা হচ্ছে যখন এটা হচ্ছে যখন কি হবে, নষ্ট হয়ে গেল তখন, মানে যখন ধীরে চলতেছে তখন। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি, তাহলে আনসার আসবে 86400 +15 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা কি 2 কেন লিখতেছি? আরে বাবা রে, মাথা গেছে পড়াই, সরি। একের জন্য তো এটা নাম্বারটা নিচে চলে আসবে 43200। তাহলে আনসার আসবে 86400 +15 ডিভাইডেড বাই 43200। তাহলে আনসার আসতেছে 2.0000347
সেকেন্ড। এটা হচ্ছে পরিবর্তিত অবস্থায়, যখন দিনে 15 সেকেন্ড ধীরে চলতেছে এই অবস্থায়। আচ্ছা, এখন আমাদের যেহেতু প্রথম প্রশ্ন বলছে উচ্চতা নির্ণয় করতে হবে, তাহলে আমরা T2টা পেয়ে গেছি। এটা আসলে T2 প্রথম অবস্থায় তো আর 2 সেকেন্ডই, যেহেতু একটা সেকেন্ড দোলকের কথা বলতেছে। সেকেন্ড দোলক মানে প্রাথমিক অবস্থায়, তার পর্যায়কাল অবশ্যই 2 সেকেন্ড। তাহলে আমরা যে একটু আগে সূত্রটা নিয়েছিলাম যে T1/T2 সমান লিখতে পারবো আমরা R/R+H। এখানে যদি T1 এর মান 2 সেকেন্ড এবং 2.00034 সেকেন্ড বসাই, অবশ্যই একটু বেশি ডিজিট নিয়ে কাজ করো, 6400/6400+H। তাহলে আনসার আসলো 2/আনস, এটা আসবে 6400 ভাগ আনস মাইনাস 6400। তাহলে আনসার আসলো খুব বেশি না, মাত্র হচ্ছে এইচ এর মান পাওয়া গেল 1.11 কিলোমিটার। আই হোপ এতটুকু আমরা বুঝছি সবাই, 1.11 কিলোমিটার। যদি ক্যালকুলেটারে ভুল না চাপে আমি, ঠিক আছে। উদ্দীপক অনুসারে পূর্ববর্তী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। আচ্ছা, নর্মালি পর্যায়কাল আসিল হচ্ছে কত সেকেন্ড? পর্যায়কাল আসিল নর্মালি পর্যায়কাল আসিল 2 সেকেন্ড, পরবর্তীতে উপর ওঠার পর হয়ে গেছে 2.0003 সেকেন্ড। এখন পর্বতারোহী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন মানে তোমাদের বুঝে নেওয়ার কথা যে কী ব্যবস্থা গ্রহণ করলে পরে উপরে ওঠার পরও পর্যায়কাল চেঞ্জ হয় না। আমরা কি জানি, যদি একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হয়, তখন নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়ার ফলে উপরে উঠলে পরে জি কমে যায়, টি বেড়ে যায়। আবার যদি টি সেম রাখতে হয়, তখন আমাদের কাছে একটা ফর্মুলা আছে যে তার এলটা কমাই দিতে হবে। চলো আমরা এটা একটু নিয়ে কথা বলি। আমরা জানি একটা সেকেন্ড দোলকের প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্য L1, এটার মান হচ্ছে 1 মিটার, বা তোমাদের মনে আছে কিনা, এটা হচ্ছে কিন্তু 0.99 মিটার, 0.993 মিটার না। আচ্ছা, এক্স্যাক্টলি এটা নিয়ে কাজ করে চলো, 0.993 মিটার। L2টা কত হবে আমরা জানি না, তাহলে প্রাথমিক অবস্থায় তার পর্যায়কাল তার সেম রাখতে হবে। তাহলে আমরা কতটুকু উপরে গেছিলাম? 1.11 কিলোমিটার উপরে যাওয়া হয়েছিল প্রায়। তাহলে এখন আমরা যদি তার দৈর্ঘ্যটা সেম রাখতে যাই, তার পর্যায়কালটা সেম রাখতে যাই, তাহলে G1 এর মান কত আসিল? 9.8। তাহলে G2টা কত, এটা আগে বের করতে হবে, তাহলে L2টা চলে আসবে। তাহলে G2টা কীভাবে বের করা যায়? দেখো, এখানে দুইটা অপরিচিত, L2 এবং G2। তাহলে এখানে আমরা প্রথম প্রশ্নে যেহেতু উচ্চতাটা পেয়ে গেছি, তাহলে G2টা বের করতে হবে। অথবা আমাদের কাছে একটা ইকুয়েশন আসিল T1/T2 সমান √G2/G1। চলো আমরা এটা একটু বের করে ফেলি। উপর ওঠার পর তার অভিকর্ষজ ত্বরণের মান কতটুকু পরিবর্তন হয়েছে, চাইলে এটা দিয়েও বের করতে পারি, অথবা এইচ তো আমরা অলরেডি বের করে রাখছি, এই এইচ দিয়ে অভিকর্ষজ ত্বরণের মান বের করতে পারি। যেমন উচ্চতাটার পর আমরা জানি G' হচ্ছে G × R/R+H²। এটা দিয়েও বের করা যাবে, কোনো অসুবিধা নেই, তোমার যেটা পছন্দ এটা দিয়ে বের করো। তাহলে লিখলাম 9.8, আর এর মান হচ্ছে কিলোমিটারে থাক, হ্যাঁ। তাহলে যেহেতু এটাও কিলোমিটার আছে, আমি এটা কিলোমিটারে রেখে দিতে যাচ্ছি, প্লাস 1.11 দিয়ে হোল²। তাহলে আমরা G2 পেয়ে যাবো এখান থেকে। তাহলে দেখো G2টা বের করি, 6400 ভাগ 6400 প্লাস 1.11। তাহলে আনসার আসতেছে 9.8। এটার তো স্কোয়ার আছে, ইন্টু হচ্ছে 9.8, খুব বেশি কমতেছে না, 9.796 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে G2 এর মান উপর ওঠার পর। আচ্ছা, দেন আমাদেরকে যদি L এর মানটা বের করতে হয়, তাহলে আমরা একটা এইরকম একটা ইকুয়েশন শিখতেছিলাম, G1/G2 সমান L1/L2। এটা কখন? যদি টি রে কনস্ট্যান্ট রাখতে হয়। তাহলে চলো এখানে আমরা মানগুলো বসাই দিই। G1 এর মান হচ্ছে 9.8, আর পরেটা হচ্ছে 9.796, সরি। L1 এর মান হচ্ছে 0.993। যেহেতু সেকেন্ড দোলকের যে দৈর্ঘ্য 0.993 হয়, এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখা দরকার, এটা একটা মুখস্থ মান। সেকেন্ড দোলকের পর্যায়কাল যেমন 2 সেকেন্ড, এটা মুখস্থ, তাহলে স্বাভাবিক অবস্থায় তার দৈর্ঘ্য 0.993 মিটার, এটাও মুখস্থ। এখান থেকে L2 এর মানটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেটার চাপি, চলো 9.8/আনস, আর দেন আসবে 0.993/আনস। তাহলে আনসার আসবে L2 এর মান আসবে 0.99265, অলমোস্ট সেম। এখান থেকে যদি আমরা 0.993 মাইনাস করে দিই, তাহলে আনসারটা পাবো, মানে ডেল এল যেটা এটা আসবে প্রাথমিক অবস্থায় যেটুকু আসিল এবং পরবর্তীতে যেটা হয়েছে, এটা যদি মাইনাস করে দিই, তাহলে আনসারটা পাওয়া যাবে 3.44 × 10⁻⁴ মিটার। এবং এখান থেকে তোমাকে লিখে দিতে হবে
যে আমরা দৈর্ঘ্য যদি 3.44 ইন্টু 10⁻⁴ মিটার পরিবর্তন বা কমায়া দেওয়া হয় তাহলে তার পর্যায়কালটা অপরিবর্তিত থাকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই আবার কথাটা শোনো, উপরে ওঠার পর জি কমে গেছিল, টি বেড়ে গেছিল। এখন আমাদেরকে বলতেছে যে কি ব্যবস্থা নিলে পরে ও পর্যায়কালটা সেম রাখতে পারবে বা কি করছিল। যদিও আমাদের প্রশ্নে বলে দিয়েছিলেন যে উনি একটা ব্যবস্থা গ্রহণ করছে পর্যায়কালটা সেম রাখার জন্য। তো আমরা যেটা করতেছি, আমরা এখানে কিছু ইনফরমেশন দিয়ে g1/g2 = L1/L2 আমরা প্রাথমিক অবস্থায় উপরে ওঠার পর তার জি এর মানটা কতটা বের করে রাখছি। বের করার পর আমরা L2টা বের করছি যে উপরে ওঠার পর ও কতটুকু দৈর্ঘ্য করছিল যাতে তার পর্যায়কালটা সেম রয়েছে। তো পাইছি 0.99265, যদিও প্রাথমিক অবস্থায় ছিল 0.993। তাহলে প্রথমে আছে 0.993 এবং করতে হয়েছে 0.99265। তাহলে কতটুকু হ্রাস করছে এটা থেকে এটা মাইনাস করে দিলে এই জায়গাটা লিখে দিলে হবে যে এত মিটার যদি আমরা দৈর্ঘ্য হ্রাস করি তাহলে তার পর্যায়কাল অপরিবর্তিত থাকবে। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সানি ও রনি দুটি দুলক নিয়ে পরীক্ষা করছে। সানির দুলকটির সেকেন্ড দুলক, তার মানে সানির যে দুলকটা এটা সেকেন্ড দুলক একদম বলে দিয়ে দিছে। তার মানে তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এটা যেহেতু সেকেন্ড দুলক তাহলে তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এটির ভর হচ্ছে 50 গ্রাম এবং বিস্তার 10 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে তার এম এর মান, ভর হচ্ছে 50 গ্রাম এবং বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার। ইট মিনস এটা তার এ এর মান। রনির দুলকটির ভর হচ্ছে আবার পরের জন যে রনি যেটা তার এটা হচ্ছে এম এর মান এবং তার পর্যায়কাল হচ্ছে 5 সেকেন্ড এবং বিস্তার হচ্ছে 7 সেন্টিমিটার। তার মানে দুইটারই পর্যায়কাল জানি, ভর জানি এবং বিস্তার জানি। প্রথম প্রশ্ন, সাম অবস্থান থেকে 6 সেন্টিমিটার অবস্থানে রনির দুলকটির বেগ নির্ণয় করা। তাহলে রনি মানে হচ্ছে দ্বিতীয় জন। আচ্ছা, দ্বিতীয় জনের যদি দুলকটির বেগ বের করতে হয়, আমরা জানি বেগ বি ইকুয়াল হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সলভ করতে হয়, ওমেগা মানে হচ্ছে 2π ডিভাইডেড বাই টি ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে যদি সবগুলো মান বসাই, 2π যে রনি মানে হচ্ছে দ্বিতীয় জনের পর্যায়কাল কিন্তু 5 সেকেন্ড। তার মানে 5, তার বিস্তার কত আছে 7 সেন্টিমিটার। এটা অবশ্যই মিটারে নিতে হবে। 0.07 হোল স্কোয়ার মাইনাস এক্স এর মান হচ্ছে 6 সেন্টিমিটার দূরে বলতেছিল। তাহলে 0.06 সেন্টিমিটার অবস্থানে সানির কি করতেছি, সানি তো প্রথম জনের তো সাম্য অবস্থান থেকে 6 সেন্টিমিটার দূরে সানির দুলকটির বেগ নির্ণয় করা। সানি মানে হচ্ছে প্রথম জন, তাহলে প্রথম জনেরটা তো সেকেন্ড দুলক, তাহলে আসবে 2π ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার তার এটার বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে 0.1 স্কোয়ার বাই এটা আসবে 6 সেন্টিমিটার মানে 0.06 স্কোয়ার। এই তো ক্যালকুলেটার চাপলে যা আসে তাই 2 আর 2 যদি ক্যান্সেল করে দিই তাহলে 0.1 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার দেন রোড ওভার আনস ইন্টু 3.1416। এটা যদি ক্যালকুলেটার চাপি তাহলে আনসার আসতেছে 0.2513 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে সাম্য অবস্থান থেকে 6 সেন্টিমিটার অবস্থানে সানির দুলকটির বেগ। সানি ও রনির উভয়ের দুলকের মধ্যে কার দুলকের শক্তি বেশি, মানে মোট শক্তির পরিমাণ বের করতে বলতেছে। বাহ, খুবই সুন্দর প্রশ্ন। আমরা জানি মোট শক্তি বের করার যে রাশিমালা ইপি ম্যাক্স বা ইকে ম্যাক্স বা ই টোটাল যেটা, এটা আসতেছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা দুইজনের জন্য বের করতে হবে। এটা হচ্ছে ই টোটাল মান, ই টোটাল যে কোনো একটা সরল দৈর্ঘ্যের টোটাল। এখন আমরা যদি সানির এটার শক্তি বের করতে যাই, ই টোটাল সানির সরল দৈর্ঘ্যের যদি ই টোটাল বের করতে যাই, হাফ তার এম দেওয়া ছিল 50 গ্রাম মানে 0.5। ওমেগা কীভাবে বের করবো, 2π ডিভাইডেড বাই টি, টি এর মান প্রথম জনের জন্য 2 সেকেন্ড, হাফ এম ওমেগা স্কোয়ার এবং এ স্কোয়ার। বিস্তার যেহেতু 10 সেন্টিমিটার ইট মিনস 0.1 স্কোয়ার। চলো এটা একটু ক্যালকুলেটার চাপি। 0.1 স্কোয়ার ওটা থেকে চেপে আসি, দেন 3.1416 স্কোয়ার আর আসলো 0.5 ইন্টু আবার 0.5, তাহলে পুরোটার মান আসলো 2.46 জুল। আচ্ছা, এখন যদি আমরা রনির দুলকটা নিয়ে কথা বলি, রনির দুলকের জন্য যদি এই টোটাল বের করতে যাই তাহলে ইকুয়েশনটা আসবে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। তার হাফ রনিরটার জন্য এম হচ্ছে 70 গ্রাম ইট মিনস 0.7, তার ওমেগা আসতেছে 2π ডিভাইডেড বাই 5 স্কোয়ার এবং তার এটার বিস্তার আসতেছে 0.7 সেন্টিমিটার। যেহেতু এটা মিটার নিলে 100 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে এখন কি আসবে দেখো, 0.07 স্কোয়ার ইন্টু আসবে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 5 স্কোয়ার। আচ্ছা আসলো ইন্টু 0.7 ইন্টু 0.5, তাহলে আনসার আসলো এটা তো অনেক কমে গেল দেখা যায়। আচ্ছা, কিছু করার নাই, 2.7 ইন্টু 10⁻³ জুল। তার মানে বোঝাই যাচ্ছে রনির এটার তুলনায়
আচ্ছা উপরটা একটু চেপে দেখি তো আবার ভুল করলাম কিনা। 3.1416 স্কোয়ার ইন্টু 0.1 স্কোয়ার ইন্টু 0.25 ইন্টু 0.5 ইন্টু 0.5। হ্যাঁ উপরটা তো একটু ভুল হয়েছে, উপরটা হচ্ছে 2.46 ইন্টু 10⁻⁴ জুল, আর এটা আসতেছে আবার একটু ক্যালকুলেট যাবে প্লিজ। স্কোয়ার ইন্টু 0.07 স্কোয়ার ইন্টু 0.7 ইন্টু 0.5। হ্যাঁ এটা ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটার তুলনায় এটার বেশি, তার মানে সানেরটার তুলনায় রোনেরটার এনার্জি বেশি। হ্যাঁ এটাই জানতে চাচ্ছিল। তোমরা শুধু একটু মনে রেখো যে এই টোটালের রাশিমালাটা কি, একটা মানে উভয়ের দুলকের মধ্যে খার দুলকের শক্তি বেশি, এখানে শুধু শক্তি বলতেছে, তোমার বুঝে নিতে হবে শক্তি মানে হচ্ছে মোট শক্তি। চলো পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্তে 500 গ্রাম ভর ঝুলালে এটি 5 সেন্টিমিটার প্রসারিত হয়। আচ্ছা এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, একটু শোনো। যখন 500 গ্রাম ঝুলানো তখন 5 সেন্টিমিটার প্রসারিত হয়, তার মানে এটা তার এম আর এটা হচ্ছে তার এক্সের মান আসে। এটিকে আরও 4 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। আচ্ছা এখানে কিন্তু ওয়ার্ডটা আরও, এটারে আরও মানে 5 সেন্টিমিটার থেকে আরও 4 সেন্টিমিটার মানে টোটাল 9 সেন্টিমিটার প্রসারিত হলে সেটা দেওয়া হয়েছে। সলচন্দিত স্পন্দনের স্পন্দিত। প্রথম প্রশ্ন, স্প্রিংটির 4 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ নির্ণয় করো। আচ্ছা কৃত কাজ বের করার একটা ইকুয়েশন হচ্ছে ডাব্লিউ হচ্ছে হাফ কে ইন্টু এক্স স্কোয়ার। এখানে কে এর মানটা দেওয়া নাই, কে এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। একটা মিনিট। তো আমরা জানতাম যে কে বের করার একটা ফর্মুলা হচ্ছে এম জি ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স। তাহলে কে যদি বের করতে হয় তাহলে এম জি ডিভাইডেড বাই এক্স। তাহলে এখানে এম এর মান কতটুকু দেওয়া ছিল 500 গ্রাম, মানে 0.5 কেজিতে নিতে হবে অবশ্যই। 9.8 তখন তার প্রসারণ হয় 5 সেন্টিমিটার, ইট মিনস 0.05। তাহলে 0.5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.05, তাহলে আনসার আসবে কে এর মান পেয়ে গেলাম 98। এই যেটা হচ্ছে তার কে এর মান। তাহলে হাফ কে এর মান হচ্ছে 98, নট 9.8, 98 ইন্টু হচ্ছে এক্স এর মান কতটুকু প্রসারিত হয়েছে 4 সেন্টিমিটার, তার মানে 0.04 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি 98 ইন্টু 0.5 ইন্টু 0.04 স্কোয়ার, তাহলে পুরোটা ক্যালকুলেটার চাপলে 0.0784 জুল। এটাই হচ্ছে তার টোটাল ওয়ার্ক ডান, 4 সেন্টিমিটার প্রসারিত করতে। পরবর্তী প্রশ্ন, স্প্রিংয়ের মুক্ত প্রান্তে আরও 100 গ্রাম ভর যুক্ত করলে স্প্রিংয়ের সরলচন্দ্রিত স্পন্দনের কম্পাঙ্কের পরিবর্তন বিশ্লেষণ করো। তার মানে এখন তার কম্পাঙ্ক বের করতে হবে একবার, এবং পরবর্তীতে যেটা করতে হবে যদি আরও 100 গ্রাম ভর যুক্ত করি তখন তার কম্পাঙ্ক কতটুকু পরিবর্তন হবে এটা বের করতে হবে। আচ্ছা এখন আসলে কম্পাঙ্ক বের করতে হলে আমাদের কে তো আর কনস্ট্যান্টই থাকবে, একটা স্প্রিংয়ের কে তো আর চেঞ্জ হবে না। তাহলে আমরা জানতাম ওমেকা যেগুলো হচ্ছে রোড ওভার কে ডিভাইডেড বাই এম। তাহলে ওমেকা যদি কে ডিভাইডেড বাই ওমেকা আবার হচ্ছে 2 পাই ইন্টু এফ, তাহলে 2 পাই এফ ইন্টু হচ্ছে রোড ওভার কে ডিভাইডেড বাই এম। তাহলে এখন তার এফ যদি বের করতে যাই, তাহলে এখন যদি তার এফ বের করি তাহলে 2 পাই ইন্টু এফ সমান আসবে রোড ওভার কে ডিভাইডেড বাই কে এর মান কত, কে এর মান কিন্তু 98। এখন প্রথমে ম্যাচ কত জোড়ানো হয়েছিল 500 মানে 0.5। তাহলে দেখি একটু 98 বাই 0.5 দেন রোড ওভার আস যদি চাপি তাহলে 2 পাই ইন্টু এফ এর ভ্যালু হচ্ছে 14, তাহলে ডিভাইডেড বাই যদি 2 পাই মানে 2 ইন্টু 3.1416 দিয়ে দিই, তাহলে আমরা একটা এফ এর ভ্যালু পেয়ে গেছি হুইচ ইজ 2.22 হার্টজ। এইভাবে আমরা তার অ্যাপ বের করে নিতে পারবো। কার জন্য এভাবে অ্যাপ বের করে নিতে পারবো আমরা হচ্ছে প্রথম স্প্রিংয়ের জন্য কম্পাঙ্ক, প্রাথমিক অবস্থায় কম্পাঙ্ক। এখন যদি আরও 100 গ্রাম ভর যুক্ত করি তখন কে তো আর 98 থাকবে, তাহলে পরবর্তীতে অবস্থা এটার F1 বলা যেতে পারে। আমি ডিরেক্ট এই ইকুয়েশনটা লিখে ফেলি, তাহলে 2 পাই ইন্টু এফ সমান আসবে রোড ওভার কে ডিভাইড, কে এর মান তো 98 আর এম এর মান কত আসবে দেখো, তাহলে 98 ডিভাইডেড বাই 600 গ্রাম যদি হয় তাহলে 0.6 রোড ওভার আনস। তাহলে এখন 2 পাই ইন্টু এফ সমান পাওয়া যাচ্ছে 12.78। তাহলে যদি শুধু এফ বের করতে যাই ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, তাহলে আনসারটা পাবো আমরা এফ এর মান পাওয়া যাবো আসলে 2.03 হার্টজ। তার মানে বোঝাই যাচ্ছে
প্রাথমিক অবস্থায় কম্পাঙ্ক যা আসিল 2.22, 100 গ্রাম ভর জুড়াইলে তার কম্পাঙ্কটা কমে যাবে, 2.03 হার্জ হয়ে যাবে। জানতে চাচ্ছে স্প্রিংয়ের মুক্ত প্রান্তে আরও 100 গ্রাম ভর যুক্ত করলে স্প্রিংয়ের সরল চন্দ্রিত স্পন্দনের কম্পাঙ্কের পরিবর্তন হবে, এবং অবশ্যই এই যে এটা দেখে এটা মাইনাস করে দিয়ে কতটুকু হ্রাস পাবে এটা বলে দিতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, সরলচন্দ্রিত স্পন্দনের স্পন্দনশীল 0.1 কেজি ভরের কোনো কণার সরণের সমীকরণ দেওয়া আছে, সকল রাশি এসআই ইউনিটে দেওয়া আছে। আচ্ছা, সর্বোচ্চ বিস্তারে কণাটির উপর ক্রিয়াশীল প্রত্যায়নী বল বের করা। আচ্ছা, প্রত্যায়নী বল যেটা বের করার, প্রত্যায়নী বল বের করার ইকুয়েশন হচ্ছে F = -K × X। তোমাদের কি মনে আছে? এটা হচ্ছে প্রত্যায়নী বল। অথবা MA বের করা যেতে পারে, সর্বোচ্চ বিস্তারে যেহেতু বের করতে বলতেছে, -ω² × X এইভাবে বের করা যেতে পারে। হ্যাঁ, এভাবে বের করে ফেলি। প্রত্যায়নী বল না, আমরা জানতাম A সমান -ω² × X, সর্বোচ্চ বললে -ω² × A। যখন ত্বরণ না বলে যেহেতু বল বের করতে বলতেছে, প্রত্যায়নী বল, তাই মাইনাস দিতে হবে অবশ্যই। এখানে উভয় পাশে যদি m গুণ করে নেই তাহলে -mω² × A, এটা হচ্ছে প্রত্যায়নী বল। এখন কী কী দেওয়া আছে দেখো, এই যে F সমান -mω² × A, এখানে A দ্বারা কিন্তু বিস্তার বোঝায়, তাহলে -m হচ্ছে 0.1, ওমেকা হচ্ছে এখান থেকে পাওয়া যাবে, টি এর সাথে যেটা থাকে এটি হচ্ছে ওমেকা, তাহলে ওমেকা হচ্ছে 0.5 × পাই, আর A হচ্ছে বিস্তার তো হচ্ছে 0.1। যেহেতু এখানে বিস্তার নেওয়া লাগতেছে, কারণ সর্বোচ্চ বিস্তারের কথাটা বলা দেওয়া আছে, তাই নেওয়া লাগতেছে A, তাহলে পুরোটার আনসার আসবে 0.5 × 3.1416 ইন্টু 0.1, আবার একটা 0.1, 0.0157 নিউটন। আচ্ছা, আবার একটু করে করা যাবে, 0.5 × 3.1416, 0.5 × 3.1416 ইন্টু 0.1, আবার ইন্টু 0.1, তাহলে পুরোটা আসবে 0.0516। এটাই হচ্ছে আমাদের প্রত্যায়নী বলের পরিমাণ। পরবর্তী প্রশ্নতে বলা আছে t = 0.5 সেকেন্ড ও t = 0.75 সেকেন্ড সময়ে কণাটির যান্ত্রিক শক্তির মৃত্যুতা যাচাই হলো। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি হিসাব করতে হবে। আচ্ছা, বেশ সুন্দর প্রশ্ন, চলো আমরা দুইটা একটু হিসাব করি। ফার্স্টে আমরা লিখব যে t = 0.5 সেকেন্ড সময়ে, t = 0.5 সেকেন্ড সময়ে আমাদের দুইটা শক্তি হিসাব করতে হবে, তার যান্ত্রিক শক্তি। তাহলে চলো আগে ফার্স্টে তার x এর মানটা বের করে রাখি। t = 0.5 সময় x যদি বের করি তাহলে আসবে 0.1, এই যে 0.1 লিখলাম সাইন, দেন 0.5, দেন পাই ইন্টু টি মাইনাস, টি এর জায়গায় তো কি লিখবো, টি এর মান তো হচ্ছে 0.5 লিখবো, 0.5 প্লাস পাই ডিভাইডেড বাই 5। আমরা চলো এটা একটু ক্যালকুলেটার চাপি, তাহলে 0.5 × 0.5। আমরা কী করছি শুনো, এক্সের যে রাশিমালাটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট টাইমের জায়গায় 0.5 বসাই দিচ্ছি, আর কিছু না। তাহলে 0.5 × 0.5 ইন্টু হচ্ছে 3.1416। ও না, এটা ক্যালকুলেটার তো ডিগ্রি মোডে আছে না, তাহলে 0.5 × 0.5 ইন্টু 180 প্লাস 180 ডিভাইডেড বাই 5। শোনো, এটা রেডিয়ানে বসানো উচিত, কিন্তু আমার ক্যালকুলেটার ডিগ্রিতে আছে, তাই পায়ের মান ডিগ্রিতে ইনপুট দিচ্ছি। সাইন আনস ইন্টু 0.1, তার মানে 0.5 সেকেন্ড সময়ে তার এক্সের ভ্যালু পাওয়া গেছে 0.09876 মিটার। একটু বেশি ডিজিট লিখো, হ্যাঁ। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি। এখন আসো এই এত সেকেন্ড সময়ে তার ফার্স্টে ইপিটা বের করি, মানে বিভব শক্তি বের করি। তার বিভব শক্তির রাশি মান আমরা জানতাম 12m ω² ইন্টু হচ্ছে x²। তাহলে 12 m এর মান দেওয়া আছে, মানে এই যে 0.1 কেজি, এটা হচ্ছে তার m এর মান। তাহলে m এর মান হচ্ছে 0.1 ইন্টু ওমেগা কীভাবে বের করবো, টি এর সাথে যা থাকবে এটি তো ওমেগা তো আর চেঞ্জ হয় না। ওমেগা আসতেছে 0.5 ইন্টু পাই দিয়ে স্কোয়ার আছে, আর এক্স এর মান তো আমরা বের করে রাখছি 0.5 সেকেন্ড সময়ে এক্স এর মান হচ্ছে 0.09876 দিয়ে একটা স্কোয়ার আছে। তাহলে আনসারটা যা আসলো এত স্কোয়ার ইন্টু 0.5 ইন্টু 3.1416 স্কোয়ার ইন্টু হচ্ছে 0.1 ইন্টু 0.5। তাহলে পুরোটা একটা মিনিট ইন্টু 0.5, পুরোটা যদি ক্যালকুলেটার চাপি তাহলে আনসার আসতেছে 1.203 ইন্টু 10⁻³ জুল।
আচ্ছা এটা তার ইপি কখন, যখন টি এর মান 0.51 সেকেন্ড তখন তার ইপি পেয়ে গেছি। এখন চলো তার ইকে বের করি। ইকের ইকুয়েশনটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হাফ এম এর মান আসতেছে 0.1 দিয়ে আছে, ওমেগার মান তো বললামই, টি এর সাথে যেটা দেখে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে ওমেগার মান আসবে 0.5 পাই ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ হচ্ছে তো এই যে সামনে যেটা থাকে 0.1 স্কোয়ার মাইনাস এক্সের মান কিন্তু আমরা আগে বের করে রাখছি 0.0986 স্কোয়ার। আমরা যদি উল্টা দেখে একটু চেপে আসি তাহলে 0.0986 স্কোয়ার, 0.1 স্কোয়ার মাইনাস আনস ইন্টু 0.5 ইন্টু 3.1416 দেন স্কোয়ার ইন্টু 0.1 ইন্টু 0.5, তাহলে পুরো অংশটার মান আসতেছে 3.43 ইন্টু 10⁻5 জুল। এটা হচ্ছে তার ইকে। তার মানে টি ইজিক্যাল টু 0.5 সেকেন্ড সময়ে আমরা এক্স বের করছি ফার্স্টে, ইপি বের করলাম, ইকে বের করলাম, এখন তার মোট শক্তিটা বের করতে হবে ই টোটাল। এই টোটাল মানে হচ্ছে ইপি প্লাস ইকে। তাহলে এই দুটো যদি যোগ করে দিই, এই যে ইকে বের হলাম এবং এই যে ইপি বের হলাম, এই দুটো যদি যোগ করি তাহলে আনসার আসবে 1.203 ইন্টু 10⁻³ তাহলে এই দুটো যোগ করে দিলে আমরা পেয়ে যাব 1.23 ইন্টু 10⁻³ জুল। এটা হচ্ছে তার টোটাল এনার্জি। তাহলে আমরা এটা যোগ করে টোটাল এনার্জি এত পেলাম। এটা হচ্ছে টি ইজিক্যাল টু 0.5 সেকেন্ডে, মানে আমরা এইটুকুর জন্য তার মোট যান্ত্রিক শক্তি বের করে ফেলছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আবার টি ইজিক্যাল টু 0.5 সেকেন্ডে এটার জন্য সেম আবার উপরে লিখবা টি ইজিক্যাল টু 0.75 সেকেন্ডে লিখে প্রথমত এক্স বের করবা, দেন ইপি বের করবা, দেন ইকে বের করবা, দেন দুইটা সমষ্টি বের করবা। সেম প্রসিডিউরে করো প্লিজ। করার পর সেম আসার সম্ভাবনাই বেশি, কারণ যান্ত্রিক শক্তি তো আর চেঞ্জ হয় না। হ্যাঁ, তাহলে দেখবা যে আনসারটা সেম আসতেছে। যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই করো, তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ মানবে, তুমি জাস্ট যাচাই করে দেখো। তাহলে আবার বলতেছি টি ইজিক্যাল টু 0.75 সেকেন্ড ধরে নিয়ে তোমার প্রথম কাজ হচ্ছে ফার্স্টে এক্স এর মান বের করবা, দেন ইপি বের করবা, দেন ইকে বের করবা। বের হওয়ার পর দেখবা যে সেম আসতেছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফাহিম বান্দরবানে বেড়াতে গিয়ে একটি দুলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে 2 সেকেন্ডে একটি পুনর্দোলন সম্পন্ন করে, মানে পাদদেশে 2 সেকেন্ডে পুনর্দোলন সম্পন্ন করে। এরপর সে দুলকটিকে উক্ত পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। তার মানে তার মানে যখন ও পাহাড়ের পাদদেশে দেখে, মানে নিচে দেখে, তখন ঠিকই 2 সেকেন্ডে, মানে এটা একটা সেকেন্ড দুলক। কিন্তু এটা উপরে যখন নিয়ে যায়, আমরা জানি উপরে উঠলে পরে জি কমে যায়, টি বেড়ে যায়, তার মানে সময় হারায়, স্লো হয়। তো এটা বলা আছে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাস দেওয়া আছে, উদ্দীপকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। আমরা উপরে ওঠার ক্ষেত্রে একটা ইকুয়েশন জানতাম যে একটা নির্দিষ্ট উচ্চতায় গেলে পরে যে ইকুয়েশনটা মেনটেন করে ও হচ্ছে T1 ডিভাইডেড বাই T2 যেগুলো হচ্ছে R ডিভাইডেড বাই R প্লাস H। আমরা এই ইকুয়েশনটা থেকে কী বের করে নিতে পারবো, যে তার উচ্চতাটা বের করে নিতে পারবো। কিন্তু তার আগে আমাদের T2টা বের করে নিতে হবে। এই যে নিয়ে গেলে ঘন্টায় 30 সেকেন্ড হারায়, এই ইনফরমেশনটা একটু বোঝা লাগবে যে ঘন্টায় 30 সেকেন্ড হারায়, এটার মানে আসলে কি। ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, বলো 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে তার নর্মালি দুলন দেওয়ার কথা ছিল এমন, সবাই একটু কথাটা শোনো, যে নর্মালি তার 1800টি দুলন দিতে সময় লাগার কথা ছিল 3600 সেকেন্ড। এটা হচ্ছে নর্মালি। এখন 30 সেকেন্ড হারাচ্ছে, তার মানে দিলাম 30, এখন প্লাস করবো না মাইনাস করবো, এই কথাটা একটু বোঝো। ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, প্লাস করবো না মাইনাস করবো। হারায় কথার অর্থ হচ্ছে যে ধরে নাও আগে 1800টা দোলন দিতে 3600 সেকেন্ডই হচ্ছিল, কিন্তু এখন ওই 3600টা দোলন দিতেই 1800 সেকেন্ড আর হচ্ছে না, আরও 30 সেকেন্ড বেশি লাগতেছে। এই যে বেশি লাগতেছে মানে এটা স্লো হয়ে গেছে, এই জিনিসটারই বলা হয় হারায়। তাহলে বেশি লাগতেছে মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস 30 দিতে হবে। আচ্ছা, যদি মাইনাস দিয়ে দিতাম তাহলে আসলে কী হতো? মাইনাস দিয়ে দিলে বোঝায় যে ও এখন আগের তুলনায় একটু দ্রুত দোলন দিচ্ছে, যেটা বলা হয় সময় লাভ করা। তাহলে যেহেতু সময় হারাচ্ছে তাহলে আমাদেরকে প্লাস করতে হচ্ছে, তাহলে দিলাম প্লাস। তাহলে এখন তার প্রতিটা দোলন দিতে, মানে একটি দোলন দিতে, তাহলে এখন তার একটি দোলন দিতে সময় লাগবে 3630 ডিভাইডেড বাই 1800। এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি 360 ডিভাইডেড বাই 1830, 3630 ডিভাইডেড বাই 1800, তাহলে আনসার আসবে 2.01666 এরকম আসতে থাকবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম 4-5 ডিজিট নিয়ে কাজ করো, আর সবচেয়ে ভালো হয় এখানে 4-5 ডিজিট লেখার পর এখানে ক্যালকুলেটারে রেখে দিও। তাহলে আমরা পাহাড়ের উচ্চতায় ওঠার পর তারপর জায়কাল কত হয়েছে এটা জেনে গেছি। তাহলে এখন আমরা যেটা করব 3630 ডিভাইডেড বাই 1800, এটা হচ্ছে T2 এর মান। তাহলে T1 এর মান
প্রাথমিক অবস্থায় কত আছিল পর্যায়কাল? প্রাথমিক অবস্থায় পর্যায়কাল কিন্তু 2 সেকেন্ডই আছিল। তাহলে প্রথমে পর্যায়কাল আছিল 2, পরবর্তীতে কত হয়ে গেছে 2.0166। তাহলে পাহাড়ের উচ্চতা আর এর মান কত 6400 কিলোমিটার, এটা কিলোমিটারই থাক, এখানে আসবে তাহলে 6400 প্লাস এইচ পাহাড়ের উচ্চতা। তাহলে আমরা যদি এইচ বের করতে যাই, আমি একবারে ক্যালকুলেটার চেপে দিই, তাহলে 2 ডিভাইডেড বাই আর্নস দেন 6400 ডিভাইডেড বাই আর্নস মাইনাস 6400। আমি একবারে ক্যালকুলেটার চেপে আনসার বের করে ফেললাম। এইচ ইজ ইকুয়াল আসবে 53.33। আমরা যেহেতু কিলোমিটারে ইনপুট দিছি তাহলে এইচের ভ্যালুটা কিলোমিটারে আসবে, তাহলে 53.33 কিলোমিটার। পাহাড়ের চূড়ায় দোলকটি দোলনকাল অপরিবর্তিত রাখতে কী ব্যবস্থা নিতে হবে? এটা তো খুবই ইম্পর্টেন্ট, কী ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে গেছি যে পাহাড়ের উচ্চতায় ওঠার পর তার পর্যায়কালটা চেঞ্জ হয়ে গেছে এবং তার পর্যায়কালটা আসলে বৃদ্ধি পেয়ে গেছে 2 থেকে 2.201 এরকম একটা কিছু চলে আসছে। তো আমরা চাচ্ছি উপরে ওঠার পরও যেন পর্যায়কাল সেম থাকে। তো আমরা জানি একটা নির্দিষ্ট উচ্চতায় একটু লিখে দিলে ভালো, যে আমরা জানতাম টি ইকুয়াল হচ্ছে 2 পাই ইন্টু হচ্ছে রোড ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে তারা যদি স্কোয়ার করে দিই তাহলে টি স্কোয়ার সমান লিখতে পারবো 4 পাই স্কোয়ার ইন্টু হচ্ছে এল ডিভাইডেড বাই জি, যেহেতু স্কোয়ার করে দিছি তাহলে জি ইন্টু টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার ইন্টু হচ্ছে এল। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে জি এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, কন্ডিশন হচ্ছে টি অবশ্যই কনস্ট্যান্ট রাখতে হবে। তার মানে টিরে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে জি এর সাথে এল এর সম্পর্কটা সমানুপাতিক। তাহলে উপরে ওঠার পর জি যদি কমে যায়, তাহলে জি যেহেতু কমে যায় তাহলে এল র কমাই দিতে হবে। তাহলে পাহাড়ের চূড়ায় দোলকটির দুলনকাল অপরিবর্তিত রাখতে, দুলনকাল অপরিবর্তিত রাখা মানেই তো টি কনস্ট্যান্ট। টি যদি কনস্ট্যান্ট রাখে ফেলি তাহলে অবশ্যই জি এর সাথে এল এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে উপরে উঠলে জি কমে যাবে, তার মানে টিরও কমাই ফেলতে হবে। তাহলে একটা ইকুয়েশন লেখা যায় G1 ডিভাইডেড বাই G2 ইজিক্যাল আসবে L1 ডিভাইডেড বাই L2। আশা করি এতটুকু বুঝছো। তাহলে এখন আমরা যেটা করব এই ইকুয়েশনটাকে সলভ করবো, G1 ডিভাইডেড বাই G2 ইজিক্যাল হচ্ছে L1 ডিভাইড বাই L2। এখন পাহাড়ের উপরে ওঠার পর তার অভিকর্ষজ ত্বরণের মান কত হয়েছে এটা একটু বের করতে হবে। তাহলে পাহাড়ের উপরে ওঠার পর অভিকর্ষজ ত্বরণের মান একটা নির্দিষ্ট উচ্চতায়, আমরা কিন্তু আনসারটা বের করেছিলাম 53 পয়েন্ট সামথিং ছিল না, আচ্ছা 53.33 মনে হয়েছিল। তাহলে একটা নির্দিষ্ট উপরে ওঠার পর তার অভিকর্ষজ ত্বরণ G2 যদি বের করতে হয়, ইকুয়েশনটা কী ছিল, G2 ইজিক্যাল হচ্ছে G1 ইন্টু হচ্ছে R ডিভাইডেড বাই R প্লাস এইচ হোল স্কয়ার, মনে আছে R ডিভাইডেড বাই R প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের G2 মান কত এটা একটু বের করে রাখি চলো। তাহলে এটা হচ্ছে 9.8, এখানে আসবে R এর মান 6400 ডিভাইডেড বাই 6400 প্লাস কত আসছিল জানি আনসার, আচ্ছা সরি এটা ক্যান্সেল করে দেবে, প্লাস 53.33 দিয়ে একটা হোল স্কোয়ার আছে, এটা একটু ক্যালকুলেটর যাবে 6400 ডিভাইডেড বাই 6400 প্লাস 53.33 স্কোয়ার ইন্টু 9.8, তাহলে আনসার আসবে প্রায় 9.63। আচ্ছা, এখন যদি এই ইকুয়েশনে মান বসাতে যাই তাহলে G1 এর মান যখন পৃষ্ঠে ছিল তখন তো 9.8, উপরে ওঠার পর 9.63, আর এর মান এল এর মান কত ছিল 0.993। আচ্ছা, এই মানটা না তোমাদের মুখস্থ রাখতে হবে। তোমাদের কি মনে আছে যে পাদদেশে 2 সেকেন্ড যদি হয়, মানে সেকেন্ড দুলকের ক্ষেত্রে যে লেন্থ কত ছিল 0.993, মানে যেটা আমরা প্রায় 1 মিটার বলতে পারি। তো 1 মিটার বলার চেয়ে 0.993 বলা আরও মানে ভালো, এটা এই জন্যই ভালো যে এটা একদম নির্দিষ্ট মানটা বের করে দিবে। তাই আমরা এই L1 এর মান এটা লিখতে পারবো, মানে যখন ভূপৃষ্ঠে ছিল তখন তার লেন্থ হচ্ছে 0.993, আর L2 এর মান কত করতে হবে এটা আমরা খুঁজে বের করবো। তার মানে পাহাড়ের উপর ওঠার পর জি কমে গেছে, তার জন্য টি বেড়ে যাচ্ছিল, কিন্তু টি যেন না বাড়ে, টি যেন সেম থাকে, তার জন্য তার লেন্থটা আমরা কমাই দিব, কারণ লেন্থ কমলে আবার এলটা কমে, লেন্থ কমলে আবার টিটা কমে যাবে। এখন এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি তাহলে আনসার হবে, আমরা যদি ডিরেক্ট L2টা বের করে ফেলি তাহলে L2 এর ভ্যালুটা পাবো ইন্টু 0.993 ডিভাইডেড বাই 9.8, তাহলে আনসারটা আসবে 0.9766 মিটার। তার মানে যেখানে লেন্থ প্রাথমিক অবস্থায় আসছিল 0.993 মিটার, এটারে একটু কমাইয়া যদি আমরা 0.97 মিটার নিয়ে আসি তাহলে তার পর্যায়কালটা অপরিবর্তিত থাকবে। তার মানে পর্যায়কাল কত কমাতে হবে এটা যদি বের করি তাহলে প্রাথমিক অবস্থায় ছিল L1, পরবর্তীতে হয়েছে L2, এটা যদি মাইনাস করে দিই তাহলে দেখো আমরা যদি 0.993 মাইনাস এখন যে আনসারটা বেরোছে এটা যদি মাইনাস করে দিই তাহলে আনসার আসবে 0.01634 মিটার। আচ্ছা, এতটুকু কি করতে হবে, এতটুকু কমাই দিতে হবে কি লেন্থ, তাহলে কি হবে শোনো, উপরে ওঠার ফলে
উপরে ওঠার ফলে আমরা যে জানতাম টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু হচ্ছে রুট ওভার এল ডিভাইডেড বাই জি। উপরে ওঠার ফলে জি কমে যাচ্ছিল, তাই তার পর্যায়কাল বেড়ে যাচ্ছিল। এখন আমরা যদি চাই না পর্যায়কাল যেন সেম থাকে, তাহলে তার লেন্থে কমাই দিতে হবে। এখন পর্যায়কাল বেড়ে যাচ্ছিল যেন না বাড়ে, তার জন্য আমরা লেন্থটা একটু কমাই দিব। এবং এই লেন্থটা যদি একটু কমে যায়, তখন যেটা হবে, লেন্থটা একটু কমে যাওয়ার জন্য পর্যায়কালটা আবার একটু কমবে। তাহলে ওই যে একটু বেড়ে যাচ্ছিল, এটা আবার কমে যাবে, এবং আরেকটু কমে যাওয়ায় পর্যায়কালটা অপরিবর্তিত থাকবে। এবং কতটুকু কমাতে হবে আমরা খুঁজে খুঁজে বের করলাম, 0.013। তাহলে আমাদের পুরো প্রসিডিউরটা কী দাঁড়াইলো, আমাদেরকে পাহাড়ের চূড়াতে দূরটার কী ব্যবস্থা নিতে হবে এটা যদি বলে, তাহলে তোমার বুঝে নিতে হবে যে এল কমাতে হবে। এটা নির্দিষ্ট উপরে ওঠার পর জি বের করতে হবে, G2 বের করলাম, G1/G2 সমান L1/L2, এটা দিয়ে L1 এর মান ফিক্সড করা, যেহেতু সেকেন্ড দোলক, তাহলে 0.993 মিটার ধরে নিয়ে আমরা L2টা বের করছি। তারপরে L1 থেকে L2টা মাইনাস করে কতটুকু পরিবর্তন করতে হবে এটা বের করে দিচ্ছি। আশা করছি এতটুকু সবাই বুঝছো। চলো পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্প্রিংকে কোনো দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে দিলে মুক্ত প্রান্তে 200 গ্রাম বরের বস্তু ঝুলালে এর ফলে দৈর্ঘ্য 35 সেন্টিমিটার হলো। এরপর ভরটিকে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে উল্লম্বতায় স্প্রিংটি বসেও ঝুলতে থাকবে। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন আগে থেকে মুখস্থ রাখতে হবে যে কোনটা দ্বারা কী বোঝায়। এত মিটার দৈর্ঘ্যের একটি স্প্রিংকে, তার মানে এটা তার লেন্থ, স্প্রিংয়ের লেন্থ, মুক্ত প্রান্তে 200 গ্রাম বরের, এটা হচ্ছে এম এর মান, ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 25 সেন্টিমিটার, এটা হচ্ছে এক্স এর মান। তার মানে 200 গ্রাম ভরের বস্তু ঝুলানোর পর 35 সেন্টিমিটার, এটা মিটারে নিতে হবে, এটা হচ্ছে এক্স এর মান। এরপর ভরটিকে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে তার বিস্তার। 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দিচ্ছে, মানে এটা বিস্তার, ভারসহ দুলতে থাকে। আমাদের প্রথম প্রশ্ন, স্প্রিংয়ের স্পন্দনের কম্পাঙ্ক এফ নির্ণয় করো। আচ্ছা, কম্পাঙ্ক এফ যদি নির্ণয় করতে হয় আমাদেরকে আগে কী বের করতে হবে? আমাদের কাছে একটা ইকুয়েশন আছিল যে বিস্তার তো দেওয়া আছে না, এম ঝুলানো হয়েছে, কিন্তু কে তো দেওয়া নাই। হ্যাঁ, দৈর্ঘ্যের একটি স্প্রিংকে কোনো দৃঢ় অবলম্বন থাকে। আচ্ছা, আমরা ফার্স্টে চলো অমেকাটা বের করে ফেলি। আমরা জানতাম এফ ইজিক্যাল টু হচ্ছে কে ইন্টু এক্স, তাহলে এফ এর জায়গায় লিখতে পারি এমজি সমান কে ইন্টু এক্স। তাহলে আমরা যদি শুধু তার স্প্রিং দিব কে বের করতে যাই, তাহলে আসবে এমজি ডিভাইডেড বাই এক্স। তাহলে কে এর ভ্যালু যদি বের করতে হয়, এখানে এম হিসেবে কত আছে, 200 গ্রাম ভরের বস্তু বলছিল, তাহলে 0.2, জি এর মান 9.8, কতটুকু প্রসারিত হয় 35 সেন্টিমিটার, এটা মিটার নিলে 0.35, তাহলে আনসার হবে 0.2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.35। তাহলে পুরোটার আনসার, কে এর ভ্যালু পেয়ে গেলাম, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 5.6। আবার ওমেকা একটা ইকুয়েশন ছিল রুট ওভার কে ডিভাইডেড বাই এম, তাহলে 2πf যদি হয় রুট ওভার কে ডিভাইডেড বাই এম, তাহলে আমরা শুধু যদি এফ বের করতে যাই, তাহলে আনসার আসবে রুট ওভার কে ডিভাইডেড বাই এম ইন্টু নিচে চলে আসবে 1 ডিভাইডেড বাই 2π। তাহলে পুরো ইকুয়েশনটার মান যদি চাপি, কে এর মান বের হলো 5.6, এম এর মান 200 গ্রাম, মানে 0.2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2π। তাহলে পুরো অংশটার মানে দাঁড়াবে ডিভাইডেড বাই 0.2 রুট ওভার আনস ইন্টু না ডিভাইড 2 ইন্টু 3.1416, পুরোটা ক্যালকুলেটারে চাপলে আসবে 0.84 হার্টজ। এই যে এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। আই হোপ এতটুকু বুঝতে পারতেছো। এখান থেকে কী বের করছি আবার বলি, আমরা ফার্স্টে তার এফ ইজিক্যাল টু কে এক্স, ওইখান থেকে এম এর ইনফরমেশন দেওয়া আছে, এক্স এর ইনফরমেশন দেওয়া আছে, কে বের করলাম। ওমেকা সমান আসতেছে রুট ওভার কে ডিভাইডেড বাই এম, এখানে কে এবং এম এর ইনফরমেশন বসাই দিয়ে আমরা তার ওমেকা সমান 2πf দিয়ে ফ্রিকোয়েন্সিটা বের করে নিব। পরের প্রশ্ন, সাম্য অবস্থান হতে 2 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে বস্তুটির স্পন্দনজনিত গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, 2 সেন্টিমিটার দূরে তার গতিশক্তি এবং বিভবশক্তি সমান হবে কিনা এটা যদি বের করতে হয়, তাহলে আমাদের কে এর পরিচয়টা লাগবে। আমরা জানতাম যে একটা নির্দিষ্ট দূরত্বে বিভব শক্তির যে রাশিমালা, মানে ইপি যে রাশিমালা, ইপি হচ্ছে হাফ কে ইন্টু এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এর ভ্যালু তো আমরা বের করে রাখছি 5.6, আর যেহেতু 2 সেন্টিমিটার দূরে জানতে চাচ্ছিল, তাহলে এখানে এক্সের মান জাস্ট 0.02 সেন্টিমিটারে নিতে হবে কিন্তু। তাহলে দাঁড়াইলো হাফ মানে 0.5 ইন্টু কে মানে 5.6 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 0.02 স্কোয়ার করে দিলে পুরোটা আনসার আসবে 1.12 ইন্টু 10⁻³ এককটা আসবে জুলে। তাহলে 2 সেন্টিমিটার দূরে তার বিভব শক্তি কতটা বের করলাম। এখন গতিশক্তি যদি বের করতে হয়, গতিশক্তির রাশিমালা ইকে সমান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, ও এম ওমেগা স্কোয়ারে কে বলা যায় হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওই যে তোমাদের মনে আছে কিনা এম ওমেগা স্কোয়ারে কিন্তু কে দ্বারা রিপ্লেস করা যায়। এখানে হাফ কে এর মান ওই যে 5.6, এই যে এখানে এই জন্য এটা মুছছি না আমরা, 5.6 ইন্টু এ এর ভ্যালু কত মনে আছে
4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে 4 হচ্ছে 4 সেন্টিমিটার, মানে 0.04, এটা হচ্ছে এ। আর এক্সের মান তারা বলতেছিল 2 সেন্টিমিটার, ইট মিনস 0.02। তাহলে পুরোটা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আনসার আসবে 0.04 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার ইন্টু হচ্ছে 5.6 ইন্টু 0.5। তাহলে পুরোটা যদি ক্যালকুলেটর চাপি আনসার আসবে 3.36 ইন্টু 10⁻³ জুল। এটা হচ্ছে তার ইকের মান। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস জেনে গেছি যে 2 সেন্টিমিটার দূরে এটা হচ্ছে তার ইপি আর এটা হচ্ছে তার ইকে। জানতে চাচ্ছিল তার গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা, অবশ্যই সমান হবে না। তাহলে সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে এটা তার এক্সের মান, আর এই ইকুয়েশনগুলো তো তোমাদের মুখস্থ আছেই। চলো পরবর্তী প্রশ্নতে যাই। 2 কেজি বরের একটি বস্তু 2 সেন্টিমিটার বিস্তার নিয়ে 5 প্লাস 25x সমীকরণ অনুসরণ কমিত হচ্ছে কম্পন শুরুর 2 সেকেন্ড পর গতিশক্তি K1 এবং K2। আচ্ছা, এটা সিলেট বোর্ড 24-এর প্রশ্ন। আচ্ছা, আমি ইকুয়েশনটা আবার লিখে ফেলি, এখানে একটু মনে হয় ভুল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে তার এম এর ভ্যালু, এতটুকু বিস্তার, এটা হচ্ছে তার এর ভ্যালু। আর ইকুয়েশনটা হচ্ছে 5 ইন্টু d²x/dt² প্লাস 6 to 5 ইন্টু x = 0 সমীকরণ অনুসারে কম্পিত হচ্ছে। 2 সেকেন্ড পরে যে তার গতিশক্তি, এটা বলা হচ্ছে K1, আর 2.5 সেকেন্ড পর গতিশক্তি যেটা, এটা হচ্ছে K2। প্রথম প্রশ্ন, বস্তুটির কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, কম্পাঙ্ক f যদি নির্ণয় করতে হয়, তোমাদের কি এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা মনে আছে? এখানে কিন্তু 1 হতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে সবাই 5 দ্বারা ডিভাইড করে দাও। সবাই যদি 5 দ্বারা ডিভাইড করি তাহলে আসবে d²x/dt² প্লাস 6 to 5 যদি 5 দ্বারা ডিভাইড করি আচ্ছা আসবে 125 ইন্টু হচ্ছে x = 0। এই যে এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে চলে গেছে। আমরা জানতাম তার সহগটা 1 হতে হবে, যেহেতু 5 আছে তাই সবাই 5 দ্বারা ডিভাইড করে দিলাম। এখন কম্পাঙ্ক যদি বের করতে হয় আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী x এর সাথে যা থাকে এটা কিন্তু ওমেগা স্কয়ার। কারণ তোমাদের মনে আছে কিনা, আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে d²x/dt² প্লাস ওমেগা স্কয়ার x = 0। তাহলে x এর সাথে যা থাকে এটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে প্রশ্ন মতে ওমেগা স্কয়ার সমান হচ্ছে 1 to 5। তাহলে ওমেগা মানে হচ্ছে √r যদি দিই তাহলে আসবে 11.180। এটা হচ্ছে ওমেগার মান। আমাদেরকে যেহেতু কম্পাঙ্ক বের করতে বলতেছে তাহলে 2πf সমান 11.180। তাহলে যদি 2π দ্বারা ডিভাইড করে দিই তাহলে তো ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। তাহলে তার কম্পাঙ্ক আসতেছে আনস ডিভাইডেড বাই 2π, মানে 2 ইন্টু 3.1416 করে দিলে যা আসতেছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.779 হার্টজ। এটি হচ্ছে তার কম্পাঙ্ক। আই হোপ এতটুকু বুঝতে পারছি। উদ্দীপকের K1 এবং K2-র মান একই হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, ওমেগার মানটা আমরা একটু এখানে থাক, ওমেগাটা লাগবে 1.11। তো একটা নির্দিষ্ট সময় পর একটা বস্তুর গতিশক্তি যদি বের করতে হয়, গতিশক্তির রাশিমালাটা হচ্ছে ½ m² ইন্টু হচ্ছে a² - x²। এটা হচ্ছে তার ইকের রাশিমালা। এখন এখানে আবার একটু খেয়াল করে দেখবা, এখানে কিন্তু টাইম উপস্থিত না, টাইম নাই, কিন্তু আমাদের কিন্তু টাইম দরকার। 0.02 সেকেন্ড পর পর তার গতিশক্তি বিভব শক্তি দরকার পড়বে। তাহলে আমরা যদি এখানে এক্স রে রিপ্লেস করে ফেলি কী দিয়ে, আমরা ইকে জায়গায় লিখলাম ধরো ½ m² ইন্টু a², আর এক্সের জায়গায় লিখলাম a সাইন, দেন লিখলাম ω_t দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারবো ½ m²। এখান থেকে যদি স্কোয়ার কমন নিয়ে নিই, বিস্তার দেওয়া আছিল 20 সেন্টিমিটার, তাই স্কোয়ারটার কমন নিয়ে নিলাম। এখানে আসবে 1 মাইনাস, এটা তো লাগবে, ওমেগাটা লাগবে। আচ্ছা, ওমেগাটা এখানে একটু লিখে রাখি, ওমেগা হচ্ছে 11.180। এখানে আসবে সাইন স্কোয়ার ওমেগা ইন্টু টি, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এটা কিন্তু চাইলে কস স্কোয়ার লেখা যায়। তাহলে ½ m², a স্কোয়ার কমন নিলাম, এটা হয়ে গেল কস স্কোয়ার ওমেগা ইন্টু টি। এটাও ইকে, এটা হচ্ছে টি সময়ে ইকে। তোমাদেরকে কিন্তু এটা ক্লাসে পড়ানো হয়েছে যে আমাদেরকে যদি এক্সের ইনফরমেশন দিয়ে ইকে বের করতে বলে তাহলে উপরের লাইনটা, আর একটা নির্দিষ্ট সময়ে যদি গতিশক্তি বের করতে বলে তাহলে এই ইকুয়েশনটা ইউজ করবো। এখন আমাদেরকে কী কী বলতেছে দেখো, 2 সেকেন্ডে গতিশক্তি বের করবো একবার, 2.5 সেকেন্ডে গতিশক্তি বের করবো একবার। তাহলে আমি জাস্ট একটা বের করে দেখাই। তাহলে 2 সেকেন্ডে গতিশক্তি যদি বের করতে বলে এম এর মান কত বলছিল 2 কেজি, তাহলে এম এর মান লিখলাম 2 ইন্টু ওমেগার মান কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি, এর আগেরটাতেই 11.180। ওমেগা স্কোয়ার, এ এর মান 20 সেন্টিমিটার, এটা অবশ্যই মিটারে নিতেই হবে। তাহলে আসবে 0.2 সাথে একটা স্কোয়ার, দেন কজ ওমেগার মান তো আগে বের করে রাখছি কত 11.180 ইন্টু টাইমের মান তারা বলতেছিল 2 সেকেন্ড। এই যে K1 যখন বের করবো তখন 2 সেকেন্ডে, তাহলে লিখলাম 2।
তাহলে এখন এই পুরো ইকুয়েশনটা ক্যালকুলেটর চাপে যে গতিশক্তিটা আসতেছে এটা তো হচ্ছে 2 সেকেন্ডের গতিশক্তি মানে K1। এখন যদি 2.5 সেকেন্ডের গতিশক্তি বের করতে বলে তাহলে সব সেম থাকবে, জাস্ট নিচে এসে এখানে শেষ পর্যন্ত যেখানে 2 লিখছি এখানে লিখবো 2.5 সেকেন্ড, লিখলে পরে যা আসে তাই হচ্ছে 2.5 সেকেন্ড পর গতিশক্তি। আমি আর ক্যালকুলেটর চাপতেছি না, সময় নষ্ট করতেছি না, তোমরা ক্যালকুলেটর চাপো। আশা করি এতটুকু সবাই বুঝে গেছি আমরা। সমান হলে সমান বলবা, না হলে বলবা যে সমান না। পরবর্তী প্রশ্ন, দুটি সরল ছন্দিত গতিতে স্পন্দিত বস্তুর একটির গতির সমীকরণ হচ্ছে এরকম, অপরটির দুইটার গতির সমীকরণ দিয়ে দিচ্ছে, উভয় মিটার, বস্তুর ভর সমান। আচ্ছা, দুইটার বস্তুর ভর সমান বলছে, কত বলছে না। প্রথম প্রশ্ন, 2 সেকেন্ড পর সরলচন্দিত গতিতে স্পন্দনরত প্রথম বস্তুর বেগ কত? আচ্ছা, 2 সেকেন্ড পর বেগ জানতে চাচ্ছে। তাহলে এটা যেহেতু সরণের রাশিমালা, আমরা জানি সরণ থেকে যদি বেগে যেতে হয় তাহলে অবশ্যই সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে চলো ইকুয়েশনটা লিখে ফেলি। x = 8 দেন cos দেন 6 পাই ইন্টু হচ্ছে t প্লাস পাই ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে x। এখন আমাদেরকে যদি বেগ বের করতে হয় তাহলে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ, তাহলে আসবে -8 দেন সাইন 6 পাই টি প্লাস পাই ডিভাইডেড বাই 2। তোমাদেরকে মনে আছে cos x সমান হচ্ছে -sin x, কিন্তু যাকে x বলতেছে ও যেহেতু এক্স্যাক্টলি x না, তারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে 6 পাই ইন্টু টি প্লাস পাই বাই 2 রে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তাও আবার টি এর রেসপেক্টে 6 পাই টি প্লাস পাই ডিভাইডেড বাই 2 কী হয় একটু দেখো। 6 এবং পাই কনস্ট্যান্ট, ওরা বাইরে চলে আসবে, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1, তারে আর লিখতে হবে না। আর পাই বাই 2 এটা তো একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে তার 0, তাহলে আনসারটা আসবে 6 পাই। তাহলে 6 পাই দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 পাই ইন্টু 8 সাইন 6 পাই টি প্লাস পাই বাই 2, এটা হচ্ছে বেগের রাশিমালা। এখন আমাদেরকে যেটা করতে হবে, 2 সেকেন্ড পর তার গতির বেগ বের করতে হবে। তাহলে টাইমের জায়গায় 2 সেকেন্ড লিখতে বলতেছে, তাহলে আনসার আসবে 6 ইন্টু 8 ইন্টু 3.1416, এটার আনসার আসবে -150.7 ইন্টু সাইন দেন 6 পাই, টাইমের জায়গায় 2 সেকেন্ড লিখতে বলছে 2 প্লাস পাই ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি ক্যালকুলেটর চাপি ইন্টু, আচ্ছা এটাকে চাপে দেখি, 6 ইন্টু 180 ইন্টু 2 প্লাস 90 সাইন আনস, ও তার মানে পুরোটা 1, তাহলে এই জায়গাটা পুরোটা 1 হয়ে যায়, তাহলে -180.7 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে তার বেগের মান। এই যে, তাহলে আমরা কী করছি আবার বলি, তারা স্মরণের রাশিমালা দিছিল, আমরা একবার ডিফারেন্সিয়েট করে বেগের রাশিমালাটা বের করলাম, এখানে জাস্ট টাইমের জায়গায় 2 সেকেন্ড বসাই দিলে যা আসে তাই। উভয় সরলচন্দিত গতিতে স্পন্দিত বস্তুর মোট শক্তি গাণিতিকভাবে তুলনা করো। আচ্ছা, তুলনা করতে যেহেতু বলতেছে মোট শক্তি, এটা তো বের করা খুবই সহজ। আমরা জানতাম মোট শক্তির যে রাশিমালা ই টোটাল, এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা যদি দুইটার তুলনা করি E1 ডিভাইডেড বাই E2, তাহলে দুইটার ইকুয়েশন আসবে হাফ এম সেম ওমেগা 1 স্কোয়ার A1 স্কোয়ার, এখানে আসবে হাফ এম এর জায়গায় 1 2 ইউজ করা যাবে না, কারণ এম তো দুইটার সেম বলছে, উভয় বস্তুর ভর সমান, তাই এম এর জায়গায় আমরা 1 2 ইউজ করবো না। বাট ওমেগা কিন্তু দুইটার সেম না, যেহেতু দুইটার সমীকরণ আলাদা আলাদা, তাই ওমেগা আলাদা আলাদা ইন্টু এও আলাদা, বিস্তারও আলাদা, একটার 10 একটার হচ্ছে 8। তাহলে হাফ এম দুইটার ক্যান্সেল, তাহলে ওমেগা স্কোয়ার, প্রথমটার যদি ওমেগা দেখি টি এর সাথে যা থাকে এটাই হচ্ছে ওমেগা, তাহলে প্রথমটার ওমেগা হচ্ছে 6 পাই আর প্রথমটার বিস্তার হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। দ্বিতীয়টার ওমেগা হচ্ছে 12 পাই স্কোয়ার আর এর টুর ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার। এই তো এখন ক্যালকুলেটর চাপলে যা আসে তাই। তাহলে পাই স্কোয়ার ক্যান্সেল, আমরা এটা করি শুধু 6 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার ডিভাইডেড বাই 12 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, পুরোটার আনসার পাবো তাহলে 0.16। তাহলে E1 ডিভাইডেড বাই E2 যদি হয় 0.16, তাহলে E2 হবে 1 ডিভাইডেড বাই 6.25 ইন্টু E1, তার মানে দ্বিতীয়টার মোট শক্তি প্রথমটার মোট শক্তি 6.25 গুণ, জাস্ট এতটুকু লিখে দিলেই হয়ে যাবে। আই হোপ এতটুকু বুঝছি আমরা। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, রূপমের মামা বাড়ি ধাতব পেন্ডুলামযুক্ত একটি দেয়াল ঘড়ির পেন্ডুলামের দুলনকাল 2 সেকেন্ড, তার মানে এটা একটা সেকেন্ড দুলক। দুলকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 100 সেকেন্ড সময় হারায়। ও, এখানে একটা ইনফরমেশন মিসিং হয়ে গেছে, গেলে দিনে 100 সেকেন্ড সময় হারায়, এরকম কিছু একটা লিখে দিতে হবে। আচ্ছা, আমরা দিনে ধরে আগাই। উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো, এটা বের করা খুবই সহজ। পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে
T1 ডিভাইডেড বাই T2 সমান হচ্ছে R ডিভাইডেড বাই R প্লাস H, কিন্তু তার আগে আমাদেরকে T2টা বের করতে হবে। যদি আমাদেরকে T2টা বের করতে হয় তাহলে আমাদের যে নর্মাল যে ঐকিক নিয়মটা করতে হয়, আমরা জানি একদিন মানে হচ্ছে 86400 সেকেন্ড, তোমাদের মনে আছে কিনা? এটা হচ্ছে একদিন 86400 সেকেন্ড, আর একদিনের দুলন দেয় হচ্ছে 43200T। তাহলে 43200T দুলন দিতে নর্মালি সময় লাগার কথা হচ্ছে 86400 সেকেন্ড, কিন্তু যেহেতু এখন দিনে 100 সেকেন্ড হারাচ্ছে, তাহলে এখন দেখা যাবে এই 43200T দুলন দিতে 86400 প্লাস 100 সময় লাগবে, প্লাস 100 সেকেন্ড লাগবে। কেন? ওই যে সময় হারাচ্ছে তাই বেশি সময় লাগতেছে, আগের মতো আর দুলন দিতে পারতেছে না, এখন প্রত্যেকটা দুলনের জন্য একটু একটু করে সময় হারাইতে হারাইতে পুরো দিনে ও 100 সেকেন্ড সময় হারাচ্ছে। তাহলে এখন তার এক একটা দুলন দিতে কত সময় লাগে এটা যদি আমরা বের করতে যাই, তাহলে এখন এক একটা দুলন দিতে সময় লাগবে 86500 ডিভাইডেড বাই 43200। তো এটা যদি আমরা ডিভাইড করে দিই 86400 ডিভাইডেড বাই 43200, 86500 ডিভাইডেড বাই 43200, আনসার আসবে 2.00231 সেকেন্ড। এটা কিন্তু T2 এর মান, তাহলে আমরা T2 জেনে গেছি। তাহলে এই ইকুয়েশনে যদি এখন আমরা মানগুলো একটু ইনপুট দিয়ে দিই তাহলে এইচ পেয়ে যাব। তাহলে T1 এর মান 2 সেকেন্ড, T2 এর মান 2.00, অবশ্যই ডিজিট বেশি নিয়ে কাজ করো, 31 ডিভাইডেড বাই আর এর মান 6400 ডিভাইড বাই 6400 প্লাস এইচ। তাহলে 2 ডিভাইডেড বাই আন্স 6400 ডিভাইডেড বাই আন্স মাইনাস 6400, আনসার করলে আসবে 7.40 কিলোমিটার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু কি বলছি দিনে ধরে নিয়ে করছি আর কি, এটা কি দিনে নাকি ঘন্টায় একটু খেয়াল করো। আমি আপাতত কিছু দেয়া নাই, তাই দিনে 100 সেকেন্ড হারাইছে ধরে নিয়ে আমরা ইকুয়েশনটা সলভ করছি। ঘড়িটিকে পাহাড়ের উচ্চতার সমান গভীরতায় নিয়ে গেলে দুলনকাল কি পরিবর্তন হবে বের করো। আচ্ছা, যেহেতু এত কিলোমিটার গভীরতায় পর্যায়কাল হচ্ছে 1 পয়েন্ট এত, এখন যদি গভীরতায় যাই মানে ঠিক এত কিলোমিটার গভীরতায় যায় তখন তার পর্যায়কাল হত বেরো যদি বের করতে হয়। আমরা জানি গভীরতার ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে T1 ডিভাইডেড বাই T2 সমান হচ্ছে রোড ওভার 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তোমাদের মনে আছে কিনা? তাহলে নর্মালি যখন পৃষ্ঠে থাকবে তখন 2 সেকেন্ড, গভীরতায় নিয়ে যাওয়ার পর পর্যায়কাল হতো জানি না, কতটুকু নিচে যাইতে বলতেছে যে যতটুকু উপরে গেছিল মানে 7.40 কিলোমিটার, ঠিক ততটুকুই নিচে যাবো আমরা। দেখি এখন কি আসে পর্যায়কাল। তাহলে ডিভাইডেড বাই 6400, 1 মাইনাস আন্স রোড ওভার আন্স 2 ডিভাইডেড বাই আন্স। তাহলে এখন তার পর্যায়কাল T2 আসবে 2.001158 সেকেন্ড। তো দেখা যায় যে সেম আসতেছে না। এখানে T1 এর মান কিন্তু আমরা কত পাইছিলাম মনে আছে? উপরে ওঠার পর তার পর্যায়কাল ওই যে দিনে 100 সেকেন্ড হারায় তখন আসছিল কিন্তু 2.00231 সেকেন্ড। এটা হচ্ছে উপরে ওঠার পর পর্যায়কাল, আর এটা হচ্ছে নিচে যাওয়ার পর পর্যায়কাল, দুইটা অবশ্যই সেম না। এটাই জানতে চাচ্ছিল যে ঘড়িটিকে পাহাড়ের উচ্চতার সমান গভীরতায় নিয়ে গেলে দুলনকালের কী পরিবর্তন হবে। তাহলে যখন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল তখন হচ্ছে 2.00231, আর যখন সেম নিচে নেওয়া হয়েছে তখন পর্যায়কাল হচ্ছে এত। দুইটা সেম না, বলে দিবা কতটুকু বেশি অথবা কম নিজে নিজে। আই হোপ এতটুকু বুঝছি। চলো পরবর্তী প্রশ্নে যাই। নগণ্য বোর্ডের একটি স্প্রিংয়ের এক প্রান্তে 100 গ্রাম ভরের একটু বস্তু ঝুলে দেওয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে তার এম এর মান, এবং স্প্রিংটি এতটুকু প্রসারিত হয় এক্স এর মান। তার মানে যখন 100 গ্রাম ভর ঝুলানো হয় তখন তার প্রসারণ হচ্ছে 16 সেন্টিমিটার। বস্তুটিকে টেনে ছেড়ে দিলে 10 সেন্টিমিটার বিস্তারে স্পন্দিত হয়। এটা হচ্ছে তার এ এর ভ্যালু, বিস্তার। ভবিষ্যতে এই পর্যবেক্ষণটি চন্দ্রপৃষ্ঠে করা হবে। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চন্দ্রের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। তার মানে চন্দ্রের ভর হচ্ছে পৃথিবীর যে ভর, না পৃথিবীর ভর হবে চন্দ্রের যে ভর তার 81 গুণ, আর ব্যাসার্ধ হবে 4 গুণ। পৃথিবীর পৃষ্ঠে যে মান 9.8, এটা আমরা জানি। এটা ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, সরলচন্দ্রিত স্পন্দনে দুলনিত বস্তুটির সর্বোচ্চ ত্বরণ কত, মানে এম এক্স বের করতে বলতেছে। আমরা জানি এম এক্স বের করার ইকুয়েশন হচ্ছে ওমেগা স্কয়ার ইন্টু এ। আর ওমেগা যদি বের করতে হয় তাহলে আমাদেরকে আগেই ওমেগাটা বের করতে হবে। বা ওমেগা বের করতে হলে তো বেশ ঝামেলা আছে দেখা যায়। এফ ইজিক্যাল টু কে এক্স নামে একটা ইকুয়েশন জানতাম, তাই না? এখানে যেহেতু কে দেওয়া নাই, আগে কেটা বের করে নিতে হবে। তাহলে কে এক্স এফ এর জায়গায় লিখতে পারি এমজি ইজিক্যাল হচ্ছে কে ইন্টু এক্স। তাহলে কে ডিভাইডেড বাই এম যেটা দেখতে পাচ্ছি এটা আসবে কে ডিভাইডেড বাই এম সমান আসবে জি ডিভাইডেড বাই এক্স, নাকি জি ডিভাইডেড বাই এক্স। এই যে আর গ্রহণ করে দেখতে পারো জি ডিভাইডেড বাই এক্স। তাহলে কে ডিভাইডেড বাই এম এর ভ্যালু একবারে বের করে ফেলি, জি ডিভাইডেড বাই এক্স না। তাহলে জি এর ভ্যালু আসবে, জি এর ভ্যালু কত পাবো আমরা,
9.8, আর কতটুকু প্রসারিত হয় বলছে 16 সেন্টিমিটার প্রসারিত হয়, তাহলে 16 সেন্টিমিটার মানে 0.16। এই যে কে ডিভাইডেড বাই এম, এটা কিন্তু ওমেগা স্কোয়ার, এটা কোথা থেকে আসলে এখন প্রশ্ন হয় না, এইসব তোমাদের জানা দরকার যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এম, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু রোড ওভার কে ডিভাইডেড বাই এম, তাহলে ওমেগা স্কোয়ার একবারে পেয়ে গেলাম, এটা হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 16, তাহলে 9.8 ডিভাইডেড বাই 0.16, তাহলে 61.25, এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মান। এই যে ওমেগা স্কোয়ার বের করে রাখলাম, এখন এখানে আসবে তাহলে 61.25, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, আর বিস্তার এর মান তো জানি 10 সেন্টিমিটার বিস্তারে দূরানো হচ্ছে, তাহলে 0.1, তাহলে ইন্টু হচ্ছে 0.1, তাহলে পুরো অংশটার মান আসলো 6.125, এটা হচ্ছে তার সর্বোচ্চ ত্বরণের মান, তাহলে এর সমান 6.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই জানতে চাচ্ছিল সরলচন্দ্রিত স্পন্দনে ঝুলন্ত বস্তুটির সর্বোচ্চ ত্বরণ কত, এটা হচ্ছে তার এ, নট অনলি এ, দিস ইজ এম ম্যাক্স, আমরা জানি এম এক্সের ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এ। পর্যবেক্ষণটি চন্দ্রপৃষ্ঠ করলে পৃথিবীর পৃষ্ঠের তুলনায় দোলনকালের কী পরিবর্তন হবে? আচ্ছা, তাহলে দোলনকালের কতটুকু পরিবর্তন হবে এটা জানতে চাচ্ছি। দোলনকালের পরিবর্তন বের করার জন্য আমরা যে রাশিমালাটা জানি যে T1 ডিভাইডেড বাই T2, 1 মানে ধরলাম পৃথিবী, 2 মানে হচ্ছে চন্দ্রপৃষ্ঠ, ইজিকল হচ্ছে রোড ওভার M2 বাই M1 ইন্টু হচ্ছে R1 বাই R2 সাথে একটা হোল স্কোয়ার। এখানে 2 মানে কিন্তু চন্দ্রপৃষ্ঠ, M1 মানে হচ্ছে কিন্তু পৃথিবী, তাহলে পৃথিবীর ভর M1 রে যদি ধরি M, তাহলে চন্দ্রপৃষ্ঠের ভর M2 সমান আসবে 1 ডিভাইডেড বাই 81 ইন্টু M। পৃথিবীর ব্যাসার্ধ R1 যদি হয় R, তাহলে চন্দ্রপৃষ্ঠের ব্যাসার্ধ এটা সমান আসবে 1/4 ইন্টু R। তাহলে এটা যদি এখানে ইনফরমেশনগুলো বসাই দিই, তাহলে M2 এর জায়গায় লিখতে পারবো দেখো 1/81 ইন্টু হচ্ছে M, আর M1 এর জায়গায় তো শুধু M। R1 এর জায়গায় লিখতে পারবো শুধু R, R2 এর জায়গায় লিখতে পারবো 1/4 ইন্টু R স্কোয়ার। তাহলে M যদি ক্যান্সেল করে দিই, আর যদি ক্যান্সেল করে দিই, তাহলে রোড ওভার 16 ডিভাইড বাই 81, 4 ডিভাইডেড বাই 9, 4 ডিভাইডেড বাই 9, 1.44, তাহলে এটা আসবে T1 ডিভাইডেড বাই T2 এর মান 0.444, সুতরাং T2 হবে 0.444 ইন্টু হচ্ছে T2, T1 হবে 44 ইন্টু T1। আচ্ছা, তাহলে এখান থেকে পর্যায়কাল প্রথমে কত শেষে কত বলে দেওয়ার দরকার নাই, লাস্টের ইকুয়েশনটা আমাদেরকে বোঝায় যে চন্দ্রপৃষ্ঠে তার পর্যায়কালটা যত, পৃথিবীতে পর্যায়কাল হবে তার 0.41 গুণ। আবার দেখো T1 মানে পৃথিবীতে পর্যায়কাল, পৃথিবীতে পর্যায়কাল হবে চন্দ্রপৃষ্ঠে পর্যায়কাল যত তার 0.44 গুণ। আর এই ফর্মুলাটা কোথা থেকে আনলাম, আই হোপ এটা তোমরা আগে থেকেই জানো। আমরা এরকম সরল দোলকরে একটা গ্রহ থেকে অন্য গ্রহে নিলে পরে যে পর্যায়কালের পরিবর্তন, তার জন্য রাশিমালা হচ্ছে ডিরেক্ট এটা লিখে দিবা। আর লাস্টের ইকুয়েশনে যেহেতু এখানে সেকেন্ড দোলকের কথা কিচ্ছু বলে দেওয়া নাই, যদিও আমরা পর্যায়কাল বের করতে পারবো চাইলে, যেহেতু ওমেগা আমরা এর আগে বের করছিলাম, কিচ্ছু দেওয়ার দরকার নাই। তুলনকাল কী পরিবর্তন হবে, পৃথিবীর পৃষ্ঠের তুলনায় কী পরিবর্তন হবে জানতে চাচ্ছে, তুমি জাস্ট বলে দিবা। এটারে চাইলে T2টাও বের করতে পারো, T2 সমান তখন আসবে 1 ডিভাইডেড বাই 0.44 ইন্টু T1, তার মানে 1 ডিভাইডেড বাই 0.44 যদি চাপি, তাহলে কি লিখতেছি এটা নাকি ঠিক আছে, ঠিক আছে, চন্দ্রপৃষ্ঠে পর্যায়কাল হবে পৃথিবীর যে পর্যায়কাল তার 2.27 গুণ। এতটুকু লিখে দিলেই হবে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি সেকেন্ড দোলক কোনো একটি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়, কিন্তু দোলকটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে প্রতি ঘন্টায় 30 সেকেন্ড ধীরে চলে। এটা একদম সেম প্রবলেম পড়ানো হয়ে গেছে। পাহাড়ের দোলনকাল নির্ণয় করো, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে কিনা, অবশ্যই যাবে। দোলনকাল নির্ণয় করা যাবে, তো এটা তো ঐকিক নিয়ম করেই শেষ। প্রতি ঘন্টায় যেহেতু বলছে 30 সেকেন্ড, এই যে এইভাবে লিখবা যে 1800টি দোলন দিতে সময় লাগে 3400 প্লাস 30, যেহেতু হারায়, তাহলে এখন তার প্রতিটা দোলন দিতে সময় লাগবে 3630 ডিভাইডেড বাই 1800, দিলে পরে যা আসে তাই আনসার। পরবর্তী প্রশ্ন, এটাই হচ্ছে T2 এর মান। এই যে T2 পেয়ে গেছি। পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে কিনা, অবশ্যই যাবে। T2 যেহেতু পেয়ে গেছি, তাহলে উচ্চতায় যাওয়ার সময় T1 বাই T2 সমান হচ্ছে R ডিভাইডেড বাই R প্লাস H। T1 তো 2 সেকেন্ড জানি, T2 তো তুমি এর আগের প্রশ্ন বের করছো, এখানে H এর মানটা চলে আসবে। R এর মান 6400 কিলোমিটার, এবং H যেটা আসবে, আর যদি কিলোমিটারে ইনপুট দাও তাহলে ওটা কিলোমিটারে আসবে। পরের প্রশ্ন,
পৃথিবীর পৃষ্ঠে একটি সরল দোলকের গতির সমীকরণ এক্সের রাশিমালা দেওয়া আছে। সরল দোলকটি বিনা বাধায় দুলছে। রাজশাহী বোর্ড 2023। 2 সেকেন্ড পর তার ত্বরণ বের করো। 2 সেকেন্ড পর ত্বরণ বের করো। আমি আচ্ছা করে দিয়ে দিই এটা। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 10 দেন সাইন দেন পাই ইন্টু টি প্লাস পাই ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে সরণের রাশিমালা। এখান থেকে যদি বেগ বের করতে যাই তাহলে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা জানি সরণের সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়। তাহলে যদি বেগ বের করি তাহলে 10 পাইটা সামনে চলে আসবে, একবার ডিফারেন্সিয়েট করলে কজ দেন পাই ইন্টু টি প্লাস পাই ডিভাইডেড বাই 4। একবার ডিফারেন্সিয়েট করা হয়ে গেছে। এখন যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে -10 পাই স্কোয়ার দেন সাইন পাই টি প্লাস পাই ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে ত্বরণের রাশিমালা। এখন যেহেতু 2 সেকেন্ড পর জানতে চাচ্ছে তাহলে টাইমের জায়গায় জাস্ট 2 সেকেন্ড বসাই দিতে হবে। 10 পাই স্কোয়ার সাইন পাই ইন্টু টাইমের মান হচ্ছে 2 প্লাস পাই ডিভাইডেড বাই 4। তাহলে আনসার কি আসতেছে দেখো, এই জায়গাটা আবার চাপি। 360 প্লাস 45, 360 প্লাস 45 সাইন আনস 7 ইন্টু হচ্ছে পাই স্কোয়ার মানে 3.1416 স্কোয়ার ইন্টু হচ্ছে 10 হ্যাঁ ইন্টু 3.1416 স্কোয়ার ইন্টু হচ্ছে 10, তাহলে -69.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে তার ত্বরণের রাশি, ত্বরণের পরিমাণ কখন 2 সেকেন্ড সময়ে। তার মানে আমরা সরণে একবার ডিফারেন্সিয়েট করলাম বেগকে আবার অন্তরীকরণ করলাম ত্বরণ। এখানে যা আসলো আসার পর জাস্ট টাইমের জায়গায় 2 সেকেন্ড বসাই দিলেই হয়ে যাবে। লাস্টের প্রশ্ন, দোলকটিকে ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার গভীরে নিয়ে গেলে দোলন সংখ্যার কি পরিবর্তন হবে? আচ্ছা, দোলন সংখ্যার কি পরিবর্তন হবে এটা জানতে চাচ্ছে আর কি। আচ্ছা, আমরা দোলনকাল আগে বের করি। দোলনকাল একটা নির্দিষ্ট গভীরতায় যদি দোলনকাল বের করতে হয়, এখানে ওমেগা কত বোঝা যাচ্ছে? তো এখানে ওমেগা মানে কিন্তু বোঝা যাচ্ছে টি এর সাথে যা আছে এটা হচ্ছে ওমেগা মানে পাই। তাহলে 2 পাই বাই টি সমান হচ্ছে পাই, তার মানে বোঝা যাচ্ছে কেটে দিলে টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। তাহলে স্বাভাবিক অবস্থায় তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। আর নির্দিষ্ট গভীরতায় যাওয়ার পর পর্যায়কাল হতে যদি বের করতে হয় তাহলে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। 100 মিটার গভীরতায় নিয়ে যেতে বলতেছে, এটা খুবই কম, হ্যাঁ খুবই কম। তাহলে T1 এর মান হচ্ছে 2, T2 জানি না, খুঁজে বের করবো। রোড ওভার 1 মাইনাস এইচ এর মান হচ্ছে 100 আর আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। যেহেতু এটা মিটারে দেওয়া আছে তাহলে এটা অবশ্যই মিটারেই বসাতে হবে। আমার মনে হয় এটা কিনা কিলোমিটারে ছিল কিনা। 100 মিটার তো খুবই কম। আচ্ছা, তাও একটু চাপি। ডিভাইড বাই আমাদের তো বুঝতেই হয়েছে 1 2 3 1 মাইনাস আনস দেন রোড ওভার আনস 2 ডিভাইডেড বাই আনস, এটা অলমোস্ট 2। তাহলে দেখো T2 এর মান পাওয়া গেল 2.1234156। এটা একদম 2 সেকেন্ডের কাছাকাছি, যদিও একটু বৃদ্ধি পাইছে অনেকগুলো ডিজিট লিখো। 100 কিলোমিটার হলে হয়তো বেশ বড়সড় একটা মান আসতো। দেখো আমি যেহেতু এইচ এর ভ্যালুটা মিটারে ইনপুট দিছি তাই আর এর ভ্যালুটা কিন্তু মিটারে ইনপুট দিছি। আশা করি এতটুকু বুঝছো। পরবর্তী প্রশ্ন, পদার্থবিজ্ঞান ল্যাবে ব্যবহৃত একটি সেকেন্ড দোলক, একদম সেকেন্ড দোলক বলে দিছে, তার মানে তার প্রাথমিক অবস্থায় তার পর্যায়কাল শিওর 2 সেকেন্ড। গ্রীষ্মকালের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় 2.1 সেকেন্ড হয়েছে। সঠিক সময় পাওয়ার জন্য ছাত্রের দৈর্ঘ্য 2% কমিয়ে দিছে। তার মানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, তার জন্য তার পর্যায়কাল 2.1 সেকেন্ড হয়ে গেছে। স্বাভাবিক অবস্থায় দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করা। স্বাভাবিক অবস্থায় মানে হচ্ছে যখন তার দৈর্ঘ্য সেকেন্ড দোলক ছিল তখন। এটা তো বের করা খুবই সহজ। টি ইজ ইকুয়াল হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার এল ডিভাইডেড বাই জি। স্কোয়ার করে দিলে, আচ্ছা আমি একদম স্কোয়ার বসাই দিই যেহেতু 2 বলছে, তাহলে 2 স্কোয়ার সমান 2 পাই ইন্টু 2 পাই না 4 পাই ইন্টু এল ডিভাইডেড বাই জি। আমরা 2 এর ভ্যালু 2 বসাই দিছি যেহেতু সেকেন্ড দোলক, আবার স্কোয়ার করে দিছি। তাহলে 4 ক্যান্সেল। তাহলে দেখবা লেন্থ সমান আসবে, লেন্থ সমান আমরা পেয়ে যাব জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার। এই যে এল সমান জি উপরে পাই স্কোয়ার। 4 তো ক্যান্সেলই। এটা যদি তুমি ক্যালকুলেটার চাপো জি এর এবং পাইয়ের ভ্যালু, আনসার আসবে 0.993 মিটার। এটা অলমোস্ট 1 মিটারই বলা যায়। ভালো হয় 0.993 মিটার লিখে দিলে পরে। উদ্দীপকের আলোকে ছাত্রটির সফল হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তার মানে ও যে দৈর্ঘ্যে 2% কমাই দিছে, এতেও সফল হবে কিনা। এখন এটা আমরা কিভাবে বুঝবো? আমরা এক কাজ করি, চলো আমরা খুঁজে বের করি যে দৈর্ঘ্য যে 2 সেকেন্ড থেকে 2.1 সেকেন্ড বৃদ্ধি পাইল, তার জন্য আসলে দৈর্ঘ্যটারে আবার 2তে নিয়ে আসতে হলে কত সেকেন্ড, কত % কমানো লাগবে। মানে আমরা এখন ধরে নিচ্ছি
প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্যটা হচ্ছে 0.993 3 মিটার। না না, এটা তো জানি না। ধরলাম L2 কত করতে হবে জানি না, খুঁজে বের করব। T1 এখন ধরবো 2.1 সেকেন্ড, আর T2 ধরবো 2 সেকেন্ড। এটা একটু ব্যতিক্রমী, সো সবাই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। একটা সরল দোলক, একটা সরল দোলক, এখানে একটা দোলক পিণ্ড আছে, এটা দুলতেছে। এখানে ধরে নাও যে দোলক পিণ্ডটা আছে, আমি বললাম যে হচ্ছে এরকম দুলতেছে ধরে নাও। এটার পর্যায়কাল ছিল 2 সেকেন্ড, তখন দৈর্ঘ্য ছিল 0.993 মিটার। কিন্তু যেহেতু বলছে গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পায় 2.1 সেকেন্ড হয়েছে, এখন গ্রীষ্মকালের কথা চিন্তা করো, তাহলে গ্রীষ্মকালে তার দৈর্ঘ্য জানি না কত, ধরলাম L। এখন যে তার দৈর্ঘ্য, এটা L ধরলাম, এখন তার যে পর্যায়কাল, তাহলে L1 সমান L, এখন তার যে পর্যায়কাল কত 2.1 সেকেন্ড। এটা হচ্ছে গ্রীষ্মকালে যখন বৃদ্ধি পায় গেল, কিন্তু আমি চাচ্ছি যে না, এটারে 2.1 সেকেন্ড করা যাবে না, এটারে 2 সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে আমি চাচ্ছি তার দৈর্ঘ্য এখন আবার কমায় আমি 2 সেকেন্ডে নিয়ে আসবো। এখন তার দৈর্ঘ্য কত যে কমাতে হবে জানি না, এটা খুঁজে বের করব। তাহলে এটাই তো আমি বলতেছি, এটাই এখানে লেখা হয়েছে। তাহলে এখন যদি আমরা দৈর্ঘ্যটা এখন কত করতে হবে এটা যদি বের করতে হয়, তাহলে টি এর সাথে যে L এর সম্পর্ক আমরা জানতাম T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল হচ্ছে রুট ওভার L1 ডিভাইডেড বাই L2। এখানে L1 হচ্ছে গ্রীষ্মকালে যে দৈর্ঘ্যটা, আর L2টা হচ্ছে আমরা কমায়া কত করব এটা আমরা খুঁজে বের করব। তাহলে T1 এর মান দেখো, আমরা T1 এর মান জানি 2.1 সেকেন্ড, কিন্তু আমরা আবার 2 সেকেন্ডে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে T2টা আবার 2 সেকেন্ডে নিয়ে যাচ্ছি। L1 এর জায়গায় লিখলাম L, আর L2 এর মান আমরা জানি না, খুঁজে বের করব। এখন আমরা লিখলাম তাহলে 2.1 ডিভাইডেড বাই 2, এটারে করে দিলাম স্কোয়ার, তাহলে L2 আসবে 1 ডিভাইডেড বাই আনস। তাহলে L2 পাবো আমরা, L2 আমরা পাবো 0.9070 ইন্টু হচ্ছে L। এটার দ্বারা বোঝায় পরিবর্তিত অবস্থায় দৈর্ঘ্যটা করতে হবে প্রথমে যা ছিল তার 0.9070 গুণ, 0.9070 গুণ করতে হবে। তাহলে 1 থেকে যদি এটা মাইনাস করে দিই, তাহলে হ্রাস করতে হবে 0.092 মিটার। লেন্থ যদি আমরা এত মিটার না, এত গুণ যদি আমরা কমাই দিতে পারি, তাহলে তার পর্যায়কালটা যে 2.1 সেকেন্ড হয়েছে এটা আবার আগের জায়গায় চলে যাবে, মানে 2 সেকেন্ডে চলে যাবে। কারণ এটার যদি আমরা পার্সেন্টেজে নেই, মানে 100 দ্বারা যদি গুণ করি, তাহলে আনসার আসবে 9.29%। তার মানে দৈর্ঘ্যটা আসলে 2.29% হ্রাস করতে হবে। কী করার জন্যে? এই 2.1 সেকেন্ড থেকে যদি আবার 2 সেকেন্ডে নিয়ে যেতে হয়, তাহলে প্রায় 9.29% দৈর্ঘ্যটা কমানো লাগবে। তার মানে ও যে বলছিল দৈর্ঘ্য 2% কমিয়ে দিছে, না 2% কমাইলে আসলে হবে না, এটারে আবার 2 সেকেন্ডে নিতে হলে অবশ্যই 9.29% হ্রাস করতে হবে। আশা করি এতটুকু বুঝছো। আমি আসলে চেষ্টা করতেছিলাম যে প্রত্যেকটা টাইপের একটা হলেও প্রবলেম নিয়ে আসার জন্য। এখন যে টাইপটা করতেছিলাম এটা বেশ গুরুত্বপূর্ণ এবং একটু ঝামেলার। যদি না বুঝে দেখো, আমি বলবো প্রথম থেকে আবার একটু আমার কথাগুলো শুনো, তাইলে হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবচেয়ে ভালো হয় যে এই লেকচারটা দেখার মানে আগে যদি তোমরা সবাই এমন করো যে পুরো অংশটা একবার একটু রিভিশন দিয়ে আসলা, তারপর যদি এই প্রবলেমগুলো সলভ করো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে। সবাই অনেক অনেক ভালো থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।